পদার্থের গাঠনিক ধর্ম এবং পর্যাবৃত্ত গতি। সহজ সাবলীল চ্যাপ্টার, বাট পড়ার প্যাটার্নটা ধরতে হবে তোমাকে কৃষির জন্য। আমি সেই আলোকেই তোমাকে প্রিপেয়ার করবো ইনশাআল্লাহ। ওকে, তাহলে আমরা শুরু করে দিই। হ্যাঁ, আচ্ছা, কৃষি শর্ট সিলেবাসে হয়, এক্সট্রা সিলেবাস থেকে প্রশ্ন আসে। আমরা এক্সট্রা সিলেবাসগুলো প্লেলিস্ট আকারে তোমাকে দিয়ে দিব। এক্সট্রা সিলেবাসে যা লাগবে প্লেলিস্ট আকারে দিয়ে দিব। যেমন তুমি আজকেই যদি দেখো তোমার এই যে পদার্থের গাঠনিক ধর্ম, এই চ্যাপ্টারটাতে এই দুটো টপিক শুধুমাত্র তোমার আছে। তুমি যদি দেখো এই দুটো টপিক আছে তোমার শর্ট সিলেবাসে, এই দুটো টপিক আছে তোমার শর্ট সিলেবাসে, শর্টে আছে। এই বাকি যে তিনটে টপিক আছে না, এটা হচ্ছে এক্সট্রা সিলেবাস, এটা হচ্ছে এক্সট্রা সিলেবাস। এখন আমি তোমাকে শর্টের গুলো পূর্ণাঙ্গভাবে পড়াই দিব, এক্সট্রা সিলেবাসে যতটুকু লাগবে তাও পড়াই দিব। বুঝতে পারছো? বুঝছো? সো এক্সট্রা সিলেবাস লাগুক, শর্ট সিলেবাস লাগুক, তুমি নেটওয়ার্ক 5.0 এর সাথে কমপ্লিটলি সব পাবা। বুঝছো? নেটওয়ার্ক 5.0 এর সাথে কমপ্লিটলি এক্সট্রা শর্ট সিলেবাস সব পেয়ে যাবে ইনশাআল্লাহ। সো তোমাকে এইটা নিয়ে চিন্তা করতে হবে না যে ভাই আমি এক্সট্রা সিলেবাস কি করব। তোমার ওই চিন্তাটা আমরা নিচ্ছি। এক্সট্রা সিলেবাসের চিন্তাটা আমাদের মাথায় আছে, তোমাকে চিন্তা করতে হবে না। যা পড়াবো ক্লাসের সাথে জাস্ট আমাদের রেগুলার রুটিন বেসে শুধু কন্টিনিউ করো তুমি। তোমার রিকভার করার দায়িত্ব আমাদের। বুঝছো? এক্সট্রা সিলেবাস নিয়ে কোনো প্যারা তুমি নিবা না, প্যারা নিব আমরা। ঠিক আছে ভাই? এই ভরসাটা রাখতে পারো আমাদের উপর ইনশাআল্লাহ। ওকে ওকে, ওয়ালাইকুম আসসালাম সবাইকে একসাথে। তাহলে আমরা শুরু করে দিই। ওকে, ডান। আসো এবার। তাহলে আমাদের প্রথমটা হচ্ছে স্থিতিস্থাপক গুণাঙ্ক। এই জিনিসটা খুবই সহজ একটা জিনিস। কেমনে ভাই? তোমরা হুকের সূত্র নাম শুনছো রে? হুকের সূত্র, হ্যাঁ, এটা তো শোনা কথা, তাই না? যে হুকের সূত্রটা কি বলছে বলো তো? হুকের সূত্র বলছিল তোমার পীড়ন পীড়ন সমানুপাতিক বিকৃতি, তাই না? তুমি এতটুকু জানো মানে তোমার এই চ্যাপ্টার শেষ, আসলেই শেষ। কেন? এইটা হচ্ছে তোমার অবশ্যই কি বলতো, এটা হচ্ছে স্থিতিস্থাপক সীমার মধ্যে, তাই না? স্থিতিস্থাপক সীমার মধ্যে। বুঝছো? স্থিতিস্থাপক সীমার মধ্যে আমরা কি জানি বলতো? পীড়ন সমানুপাতিক বিকৃতি। ভাই পীড়ন বিকৃতি তুমি নাম শুনছো, তোমার চ্যাপ্টার শেষ। কিভাবে দেখো ভাই, সমানুপাতিক চিহ্ন উঠে গেলে কি আসে? একটা ধ্রুবক আসে, তাই না? তাহলে ভাইয়া কি আসবে বলতো? পীড়ন ইকুয়ালস টু কে ইন্টু বিকৃতি, তাই না? কে ইন্টু বিকৃতি। তাহলে অতএব তুমি বলো তো এই কেটা কি হবে আমার? এই কেটা কি হবে বলো? পীড়ন ভাগ বিকৃতি না? পীড়ন ভাগ বিকৃতি না ভাই? হ্যাঁ, পীড়ন ভাগ বিকৃতি। তাহলে এই যে কেটা পাইলা, এই কেটাকে এখন আমরা বলবো স্থিতিস্থাপক গুণাঙ্ক। কি বলতো? স্থিতিস্থাপক গুণাঙ্ক। এই স্থিতিস্থাপক গুণাঙ্ক নিয়েই আমার কাজ। তাহলে ভাই কথাটা বুঝো, পীড়ন ভাগ বিকৃতি করলে কি আমি পাবো? স্থিতিস্থাপক গুণাঙ্ক পাবো। তাহলে আমি আলাদাভাবে পীড়ন শিখবো, আলাদাভাবে বিকৃতি শিখবো, দুটার ভাগফল শিখবো, কাজ শেষ। বুঝছো? তাহলে আসো আমরা আলাদাভাবে আগে পীড়নটা শিখে ফেলি। আমরা আলাদাভাবে আগে পীড়নটা শিখে ফেলি, আগে আমরা বিকৃতিটা দেখি। তাহলে ভাই বলো আমার বিকৃতিটা কি বলতো? বিকৃতি। সাপোজ তোমার কোনো বন্ধুর নাম আবুল, তোমার কোনো বন্ধুর নাম আবুল। তুমি বলো না, তোমরা মানে তুমি বলো না, আমরা অনেকেই বলি যে আবুল্লাহ, বলি না? আবুল্লাহ। এই যে আবুলের সাপেক্ষে আমি তার নামে বিকৃত করলাম কি? লয়জা ফলা একার না? এইটা হচ্ছে তার নামের কি? বিকৃত ফর্ম, তাই না? আবুলকে বলি কি? আবুল্লাহ। এই আবুল্লাহ লয়জা ফলা আকার, এইটা বিকৃত না? তাহলে এইটাকে আমরা বলতেছি যে ভাই বিকৃতিটা হচ্ছে আমার, মনে রাখবা, বিকৃতিটা হচ্ছে শুধুমাত্র পরিবর্তন। কি বলতো? পরিবর্তন পরিবর্তন ডিভাইডেড বাই আদি। বুঝছো? পরিবর্তন বাই আদি, পরিবর্তন ভাগ আদি। তার মানে এইটাকে আমরা বলি যে ভাই আমাদের পরিবর্তন বাই আদি ডেল এল বাই এল। বুঝছো? ডেল এল বাই এল। তাহলে ডেল এলটা কি বলতো? এল প্রাইম মাইনাস এল বাই কি? এল। বুঝছো? এল প্রাইম মাইনাস এল বাই এল, এটা হচ্ছে আমার কি? বিকৃতি। এই বিকৃতিটা মনে রাখবা, এই বিকৃতিটা হচ্ছে ফিজিক্সের একটা এতিম রাশি। কি বলতো? একে আমরা বলি এতিম। কি বলি? এতিম। কেন বলি ভাই এতিম? বলতে পারবা কেন একে এতিম বলা হয়? একে আমরা এতিম বলি কারণ ভাই বলো, মাথায় রাখবা, এর মাত্রাও একক নেই। কি বলতো? মাত্রাও একক নেই। এটা ইম্পর্টেন্ট তোমাদের জন্য। এই কারণে বলি একে কি? এতিম, কারণ বিকৃতির মাত্রা এবং একক নাই। ক্লিয়ার? তুমি জাস্ট বিকৃতির আইডিয়া নাও, বিকৃতির আইডিয়া নাও। তাহলে একে বলতেছি কি বলতো? এতিম, মাত্রা একক নাই। ফিজিক্সে আরো কিছু এতিম রাশি আছে যার মাত্রা একক নাই। কি কি বলতো?
আরো কিছু এতিম রাশি আছে, আরো কিছু এতিম রাশি আছে। কি কি? এখানে আমি একটা পাইলাম কি বলতো, বিকৃতি। বিকৃতি। আর একটা মনে রাখবা, পয়সনের অনুপাত। কি বলতো? পয়সনের অনুপাত। পয়সনের অনুপাত। আর একটা এতিম রাশি আছে, বলতো কি? গ্লেসিয়ার ধ্রুবক। কি বলতো? গ্লেসিয়ার, গ্লেসিয়ার ধ্রুবক। ওই যে আদর্শ গ্যাসের শিশিরাঙ্কের কনসেপ্ট আনসার আছে না, শিশিরাঙ্ক যে পড়ি, ওইখানে মনে রাখবা বিকৃতি, পয়সনের অনুপাত, গ্লেসিয়ার কনস্ট্যান্ট, এই কয়টা আছে আবার এতিম রাশি। এতিম বলতে কি? মাত্রা একক নাই। মনে থাকবে? থাকবে, এটা পরীক্ষা আসে, বুঝছো? তাহলে তুমি বিকৃতি বুঝছো, আসো এবার একটু পীড়ন বুঝি। কি বুঝি? পীড়ন বুঝি, মনে রাখবা। তারপরে দুটার ভাগফল বুঝবো। পীড়ন, পীড়নটা মনে রাখবে, এটা হচ্ছে চাপের অনুরূপ। কি বলতো? চাপের অনুরূপ। পীড়নটা কি বলতো তোমার? চাপের অনুরূপ। পীড়নটা হচ্ছে তোমার চাপের অনুরূপ। আচ্ছা, কেন ভাই? মনে রাখবা, পীড়নটা হচ্ছে, এটাকে আমরা বলি একক ক্ষেত্রফলে প্রযুক্ত বল। কি বলতো ভাই? একক ক্ষেত্রফলে, একক ক্ষেত্রফলে প্রযুক্ত বল। একক ক্ষেত্রফলে প্রযুক্ত বল। একক ক্ষেত্রফলে প্রযুক্ত বলটাই কি বলতো? আমার পীড়ন। তাহলে পীড়নটা আলটিমেটলি আমার কি আসতেছে? পীড়নটা আলটিমেটলি কি এমন আসতেছে বলো? তাহলে পীড়নকে যদি আমি পি দ্বারা প্রকাশ করি, তাহলে সেটা হবে কি বলতো? এফ ভাগ এ। এফটাকে অনেক সময় আমি কি বলি বলতো? এমজি ডিভাইডেড বাই পাই আর স্কয়ার। বুঝছো? এমজি বাই পাই আর স্কয়ার। এর মাত্রা একক এই চ্যাপ্টারের সবচেয়ে ইম্পর্টেন্ট মাত্রা একক। মনে রাখবা, এর মাত্রাটা কি হবে তাহলে বলতো? এর একক কি হবে বলো? একক কি হবে রে? বলের একক নিউটন পার মিটার স্কয়ার না? মনে রাখবা, এর মাত্রাটা কি হবে? তাহলে দেখো, ml t ইনভার্স 2 ইনটু l ইনভার্স 2, তার মানে কি আসবে বলতো? ml t ইনভার্স 2 ইনটু l ইনভার্স 2। তাহলে কি আসতেছে? m m l ইনভার্স 1 t ইনভার্স 2, তাই না? m l ইনভার্স 1 t ইনভার্স 2। এই মাত্রা এককটা মনে রাখবা, এই মাত্রা এককটা সকল গুণাঙ্ক, সকল গুণাঙ্কের, গুণাঙ্কের মাত্রা। বুঝছো? তুমি যত স্থিতিস্থাপক গুণাঙ্ক পাবা, যত স্থিতিস্থাপক গুণাঙ্ক পাবা, সবার মাত্রা একক পীড়নের মাত্রা এককের অনুরূপ। বুঝছো? তাহলে ভাই আমি বলছি, এক পীড়ন সমানুপাতিক বিকৃতি চ্যাপ্টার শেষ। তুমি আলাদাভাবে পীড়ন কি জিনিস সেটা বুঝছো, আলাদাভাবে বিকৃতি কি জিনিস সেটা বুঝছো। তাহলে এবার আসো, তাহলে এবার তোমার সাথে আমার কথা আছে। ওকে, তাহলে এবার তোমার সাথে আমার কথা আছে। তোমার সাথে আমার কথাটা হচ্ছে, তুমি পাইছো কি? তুমি পাইছো কে ইকুয়াল টু পীড়ন ভাগ বিকৃতি, তাই না? পীড়ন ভাগ বিকৃতি। তাহলে ভাইয়া এই কেটাকে যদি এবার আমি বলি ইয়ং গুণাঙ্ক, এটা তো একটা স্থিতিস্থাপক গুণাঙ্ক, বাট আমরা কৃষির জন্য শুধুমাত্র, কৃষির জন্য শুধুমাত্র আমরা ইয়ং গুণাঙ্ক নিয়ে কথা বলবো। তাহলে ভাই দেখো, এই কেটাকে যদি এবার আমি বলি ইয়ং গুণাঙ্ক, কি বলি? ইয়ং গুণাঙ্ক। তাহলে তুমি অবশ্যই বলতে বাধ্য হবা, তুমি অবশ্যই বলতে বাধ্য হবা ভাইয়া, এই ইয়ং গুণাঙ্কটাকে যদি আমি ওয়াই দ্বারা প্রকাশ করি, এই ওয়াইটা হবে পীড়ন। কি বলতো? একটু আগে পাইছো এফ ভাগ এ, বিকৃতি কি? ডেল এল বাই এল। বাট আমি তোমাকে ম্যাথ করতে বলবো বাংলায়, ম্যাথ করতে বলবো কি? বাংলায় ডিরেক্ট ওয়াই ইকুয়াল টু পীড়ন ভাগ বিকৃতি, ওয়াই ইকুয়াল টু পীড়ন ভাগ বিকৃতি। জাস্ট ফর্মুলাটা জেনে রাখো। এখান থেকে কি পাইছি? এফ ইকুয়াল টু এমজি ইনটু এল ডিভাইডেড বাই কি? এ কি রে? পাই আর স্কয়ার ইনটু এল, ডেল এল, তাই না? এটা তুমি জানো, তাই না? এটা তুমি জানো, বাট তুমি ম্যাথ করবা কি? বাংলায়, পীড়ন ভাগ বিকৃতি। ক্লিয়ার? ওকে, এখন এই জায়গা থেকে এই ওয়াই, এই ওয়াই এর বৈশিষ্ট্যটা খুব ভালোভাবে মাথায় রাখবা। ওয়াই এর বৈশিষ্ট্যটা খুব ভালোভাবে মাথায় রাখবা। এই ওয়াই এর বৈশিষ্ট্যটা খুব ভালোভাবে মাথায় রাখবা। এক নাম্বার যে বৈশিষ্ট্য মাথায় রাখবা, মনে রাখবা, শুধুমাত্র, শুধুমাত্র উপাদান, উপাদান ও তাপমাত্রার উপর নির্ভরশীল। উপাদান ও তাপমাত্রার উপর নির্ভরশীল। দেখো, যে জিনিসগুলো আমি লিখে দিব মনে রাখবা, এগুলাই তোমার প্রশ্ন, এগুলাই তোমার পরীক্ষার হলে অ্যান্সার। ওয়াই ইয়ং গুণাঙ্ক শুধুমাত্র উপাদান এবং তাপমাত্রার উপর নির্ভরশীল। তাছাড়া পৃথিবীর যা সেন্স করো, দৈর্ঘ্য, বল, ক্ষেত্রফল, যা সেন্স করো করো ভাই, তোমার ইয়ং গুণাঙ্ক সেন্স হবে না। বুঝছো? এখানে দুটো ট্রিক্স মাথায় রাখবা, দুটো ট্রিক্স খুব ভালোভাবে মাথায় রাখবা। এই ট্রিক্স দুটো তোমার পরীক্ষা আসবে। এখানে দুটো ট্রিক্স মাথায় রাখবা, দুটো ট্রিক্স মাথায় রাখবে। এই দুটো ট্রিক্স থেকে তোমার পরীক্ষায় প্রশ্ন আসবে। যদি বলে, যদি বলে এক নম্বরে দৈর্ঘ্য n গুণ বৃদ্ধি করা হয়েছে, দৈর্ঘ্য n গুণ বৃদ্ধি করা হয়েছে, এটা বলতে পারে। দুই নম্বরে বলতে পারে দৈর্ঘ্য x% বৃদ্ধি করা হয়েছে, x% বৃদ্ধি করা হয়েছে। এই দুটো শব্দ তুমি প্রায় পাবা,
ইয়ং গুণাঙ্ক রিলেটেড বা স্থিতিস্থাপক গুণাঙ্ক রিলেটেড ম্যাথ করতে গিয়ে এই দুটো জিনিস তুমি প্রায় ফেস করবা। যদি বলে দৈর্ঘ্য n গুণ করা হয়েছে বা ইয়ং গুণাঙ্ক মানে দৈর্ঘ্য x% বৃদ্ধি করা হয়েছে, তাহলে দুইটা জিনিস এক নম্বরে মাথায় রাখবা যে ভাইয়া যদি আমার বলে দৈর্ঘ্য n গুণ বৃদ্ধি করা হয়েছে, তাহলে এক নম্বরে হচ্ছে প্রযুক্ত বল। কি বলতো? প্রযুক্ত বল। প্রযুক্ত বল মনে রাখবা F equals to YA into n-1, YA into n-1। এখানেও মনে রাখবা যে প্রযুক্ত বল, প্রযুক্ত বল, প্রযুক্ত বল F equals to YA into x%। বুঝছো? তোমাকে প্রায় বলবে একটা তারের দৈর্ঘ্য x% বৃদ্ধি করতে কতটুকু বল প্রয়োগ করতে হবে। যদি x% বৃদ্ধি বলায় YA into x%, যদি n গুণ বৃদ্ধি বলে YA into n-1। মনে থাকবে ইনশাআল্লাহ? থাকতে হবে। এরপরে দেখো যদি বলে প্রযুক্ত পীড়ন কত, যদি বলে প্রযুক্ত পীড়ন কত, তাহলে শুধুমাত্র মাথায় রাখবা পীড়ন পিটা হচ্ছে y into n-1। খুব বেশি কঠিন না, এই দুটো ট্রিক্স তোমার বড় ম্যাথ ছোট করে দিবে। y into n-1, y into n-1। এবার যদি বলে ভাই যদি x% বৃদ্ধির ফলে প্রযুক্ত পীড়ন কত, যদি বলে প্রযুক্ত পীড়ন কত, তাহলে এক্ষেত্রে মাথায় রাখবা পীড়ন y into x%, y into x%। বুঝছো? এই কয়েকটা জিনিস তুমি যদি মাথায় রাখতে পারো, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তোমার ইয়ং গুণাঙ্ক রিলেটেড বা স্থিতিস্থাপক গুণাঙ্ক রিলেটেড কোনো ম্যাথ প্রবলেম হবে না, কোনো ম্যাথ প্রবলেম হবে না। ক্লিয়ার? বুঝছো সবাই? বুঝছো সবাই? আচ্ছা, শর্ট ফুল নিয়ে আমি কথা বলে দিছি যে শর্ট ফুল নিয়ে চিন্তা আমরা করে রাখবো, তোমাকে চিন্তা করতে হবে না। শর্ট সিলেবাস কমপ্লিট করে ফুল সিলেবাসের উপরে আমরা প্লে লিস্ট দিয়ে দিব, ওই প্লে লিস্ট তোমার কভার করে ফেলবে ইনশাআল্লাহ। ভয় নাই, তুমি শর্ট আমাদের সাথে কন্টিনিউ করো, ফুলের টেনশন আমাদের, তোমাকে টেনশন করতে হবে না ভাই ইনশাআল্লাহ। আসো এবার এই জায়গা থেকে আমরা একটু প্রশ্ন দেখব, আবার আসবো। আগে একটা প্রশ্ন দেখো এখানে কি বলছে, দেখো একটা প্রশ্ন দেখো তো কি বলছে। আচ্ছা এখানে আগে একটা প্রশ্ন দেখো, প্রশ্নটা একটু দেখো কি বলছে। বলছে 1 মিটার মানে 1 × 10⁻³ মিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি তারকে এত নিউটন বলে টানলে, এত নিউটন বলে টানলে বিকৃতি কত হবে? কি হবে রে? বিকৃতি কত হবে? কেমনি চিন্তা করবি? সহজ কথায় আমি তোমার কি বলছি বলো, আমি তোমার বলছি তুমি চিন্তা করবা এভাবে, তুমি চিন্তা করবা কি বলতো, y = পীড়ন বাই বিকৃতি, তাই না? তুমি চিন্তা করবা y = পীড়ন ভাগ বিকৃতি। তাহলে তুমি এই জায়গা থেকে বিকৃতি কত বলতে পারো বলতো? বিকৃতি কি পীড়ন ভাগ y না? পীড়ন বাই y, তাই না? তুমি এটা চিন্তা করবা পীড়ন বাই y। তাহলে পীড়নটা তুমি জানো কি f ভাগ a, তাহলে f ভাগ a y না? f ভাগ a y মনে আছে? f ভাগ a y। তাহলে f টা কত বলতো? f টা হচ্ছে তোমার 31.4, 31.4। a কত ভাই বলতো? a তুমি জানো a হচ্ছে কি বলতো পাই আর স্কয়ার। a কত? পাই আর স্কয়ার ক্ষেত্রফল, এটা হচ্ছে আমার a। তাহলে ভাইয়া বলো পাই আর স্কয়ার এর উপর যদি স্কয়ার করে দেই তাহলে পাওয়ার দুইটা গুণ হবে, 3 × 2 = 6, তাহলে ইনটু কি 10⁻⁶। y কত রে ভাইয়া? y কত? 5 × 10⁹। বুঝছো? বুঝছো? তাহলে এবার আসো, এখন তোমার কথা হচ্ছে এখানে ভাই ক্যালকুলেশনটা কি নিয়ে চিন্তা করব। পাই এর ভ্যালু কত? 3.1416। তাহলে ভাই এইখানে যদি দশমিকটা এখানে সরাই দেই, কষ্ট বাবা। তুমি যদি দেখো যে আমি যদি দশমিকটা 3.1416 এইখানে সরাই দিই তাহলে 3.14 হচ্ছে না? দশমিক বামে সরাইছি 10⁻+1, দশমিক যত ঘর বামে সরাবা 10⁻+1, দশমিক ডানে সরাইলে 10⁻−1, এক ঘর বামে সরাইছো 10⁻+1 দিয়ে দিছো। বুঝছো? তাহলে তোমার কি হচ্ছে, তাহলে তোমার কি হচ্ছে, এইটা আর এইটা কাটাকাটি যাচ্ছে। বুঝছো? এইটা আর এইটা কাটাকাটি যাচ্ছে। তাহলে তোমার এক্সট্রা কি থাকতেছে বলো তো? কি থাকতেছে বলো? 1/5 ইনটু 10⁻, উপরে আছে কত? +1, এখানে -6 +9, তাহলে -6 + 9 কত? +3, উপরে গেলে কি হবে রে? -3, উপরে গেলে কি হবে? -3। বুঝছো? +6 কত? +9, -6 + 9 তার মানে কত? +3, উপরে গেলে কি? -3। এই তো, তাহলে ভাই 1/5, তাই না? বলো আর কোনো কিছু আছে? নাই। তাহলে 1/5 কত আসে বলো? 1/5 মানে কত রে? 1/5 মানে কত? 0.2 না? তাহলে 0.2 × 10⁻², 0.2 × 10⁻²। অ্যান্সার তো ভাই মিলে না, অ্যান্সার তো মিলে না। তাহলে এবার আসো ভাই, এবার আসো। তাহলে কি করব? এই দশমিক যদি একবার ডানে সরাই তুমি কষ্ট পাবা? পাবা না, কারণ একবার ডানে সরাইলে -1 দিয়ে দিছি, -1 দিয়ে দিছি। তাহলে কত আসতেছে বলো তো? 2 × 10⁻³ তাই না? এখন ঘটনাটা দেখো, 2 × 10⁻³ এখানেও আছে, 2 × 10⁻³ এখানেও আছে, কিন্তু ভাইয়া বলো তো এটা কি আমার বিকৃতি না? বিকৃতির কোনো একক হবে? বিকৃতির কোনো কি একক হবে না?
কিন্তু দেখো তো তোমার এখানে একক দেওয়া আছে না, একক দেওয়া আছে না, তার মানে এটা বাদ, অ্যান্সার কি এ। বুঝছো? দেখো তোমাকে একটা প্রশ্ন যেভাবে এক্সপ্লেইন করে দিছি ইনশাআল্লাহ, একটা প্রশ্ন যেভাবে এক্সপ্লেইন করে দিছি, তুমি এভাবে যদি এক্সপ্লেইন করতে পারো ইনশাআল্লাহ তোমার আর কোনো প্যারা হবে না। বুঝছো সবাই? ভাইয়া বুঝছো রে? তাহলে খুব ভালোভাবে মাথায় রাখবে। দেখো এখানে সূক্ষ্ম সূক্ষ্ম কিছু বিষয় আমি গুরুত্ব দিছি, কারণ তোমাদের মেডিকেল প্রিপারেশন নিয়ে যারা কৃষির দিকে বা ভার্সিটি অ্যাডমিশনের দিকে আসবা, এই ধরনের ছোট ছোট বিষয় তুমি কি প্যারা হবে। তো ইনশাআল্লাহ আমাদের সাথে কন্টিনিউ করলে তোমার আর প্যারাগুলো থাকবে না। ঠিক আছে? ওকে, আসো এবার আমরা পরের প্রশ্নের দিকে যাই। এটা দেখো তো কি বলছে, যে ভাইয়া তোমার ইয়ং গুণাঙ্কের মান দেওয়া আছে, তাই না? ইয়ং গুণাঙ্কের মান দেওয়া আছে, বলছে 1 সেন্টিমিটার স্কয়ার, সেন্টিমিটার স্কয়ার প্রস্থচ্ছেদ বিশিষ্ট তারকে টেনে দ্বিগুণ লম্বা করতে বলের প্রয়োজন। তাহলে ভাই মনে আছে তোমাদের n গুণ লম্বা করতে বল, n গুণ লম্বা করতে মনে আছে তোমাদের? বল তো n গুণ লম্বা করতে আমাদের বলটা কি ছিল? এফটা ছিল y a ইনটু n মাইনাস 1, তাই না? y a ইনটু n মাইনাস 1। ওয়াইটা কত রে বলো? 2 ইনটু 10 টু দি পাওয়ার 11। এ কত বলো? 1 সেন্টিমিটার স্কয়ার আছে। মনে রাখবা ক্ষেত্রফলের ক্ষেত্রে তোমার লাগবে মিটার স্কয়ার। কি লাগবে? মিটার স্কয়ার। যদি দেওয়া থাকে তোমার, যদি দেওয়া থাকে x সেন্টিমিটার স্কয়ার, তাহলে তুমি কি করবে বলো তো? x ইনটু 10 ইনভার্স 4, x ইনটু 10 ইনভার্স 4 মিটার স্কয়ার। যদি দেওয়া থাকে x মিলিমিটার স্কয়ার, তাহলে মনে রাখবা x ইনটু 10 ইনভার্স 6। ক্লিয়ার? সো এই জিনিসটা খুব ভালোভাবে মাথায় রাখবা, এই জিনিসটা তোমার ক্যালকুলেশনে লাগবে। যদি ক্ষেত্রফল সেন্টিমিটার স্কয়ারে দেওয়া থাকে, মিটার স্কয়ারে আসবা কেমনে? 10 ইনভার্স 4। x মিলিমিটার স্কয়ার আছে, তোমার আসতে হবে কি? মিটার স্কয়ারে, তার মানে কি x ইনটু 10 ইনভার্স 6 কাজে লাগবে ইনশাআল্লাহ। তাহলে ভাই এবার বলো, এক্সামগুলো আমাদের বায়োলজি কিলার্স ওয়েবসাইটে হচ্ছে, একবারে খুব সুন্দরভাবে সাজানো দেওয়া আছে এক্সাম ক্লাস, বায়োলজি কিলার্স ওয়েবসাইটে গেলেই তুমি পাবা। বুঝছো? ওকে, এরপর আসো ভাই, তাহলে এই জায়গা থেকে এ কত দেওয়া আছে? 1 সেন্টিমিটার স্কয়ার মানে কত রে? 1 সেন্টিমিটার স্কয়ার মানে কত? 10 ইনভার্স 4, তাই না? ইনটু 10 ইনভার্স 4, তাই তো? 10 ইনভার্স 4। ওকে, n মাইনাস 1, n এর মান কত? n এর মান হচ্ছে 2, n এর মান 2, তাহলে 2 মাইনাস 1 তো 1 ই আসে, তাই না? 2 মাইনাস 1 1 ই আসে। তাহলে 2 ইনটু 10 টু দি পাওয়ার 11 মাইনাস 4 কত আসে বলো? 11 মাইনাস 4 কত আসে বলো? আমি জানি না। তাহলে কত রে? 2 ইনটু 10 টু দি পাওয়ার 7 নিউটন, তাই না? এই যে দেখো 2 ইনটু 10 টু দি পাওয়ার 7 নিউটন। ক্লিয়ার? মাথায় থাকবে? বলো মাথায় থাকবে তোমাদের? ইয়েস ইয়েস, ঠিক আছে, ইয়েস ঠিক আছে। 2 ইনটু 10 টু দি পাওয়ার 7 নিউটন। শাবাশ, আমরা পারবো ইনশাআল্লাহ, আমরা পারবো। এরপরে আসো, বলো ইস্পাত রাবারের চেয়ে অধিক স্থিতিস্থাপক। মনে রাখবা, কেউ যদি বলে অধিক স্থিতিস্থাপক, মনে রাখবা যার y এর মান বেশি। কি বলতো? যার y এর মান বেশি সে অধিক স্থিতিস্থাপক। মনে রাখবা স্থিতিস্থাপক। কেমনে মনে রাখবা বলো? যার y এর মান বেশি সে অধিক স্থিতিস্থাপক, যার y এর মান বেশি সে অধিক স্থিতিস্থাপক। বুঝছো? যার y এর মান বেশি সে অধিক স্থিতিস্থাপক। তাহলে ইস্পাত রাবার চেয়ে অধিক স্থিতিস্থাপক কেন? যে ইস্পাতের y এর মান বেশি। বুঝছো? ইস্পাতের y এর মান বেশি। ক্লিয়ার? ইস্পাতের y এর মান বেশি। ওকে ওকে, 3 এর এ, হ্যাঁ 3 এর এ, 3 এর এ। এই সবাই কমেন্ট করবা, সবাই কমেন্ট করবা, তাহলে আমি বুঝবো। ভাই আমার একটা অভ্যাস আছে, আমি অফলাইনে ক্লাস নাই, আমি অফলাইনে মানে আমার স্টুডেন্টকে আমি সরাসরি দেখতেছি, তাদের ফেস রিড করি। তো এখানেও তোমরা যখন আমার সাথে রেগুলার থাকবা, আমি তোমাদেরকে চিনবো, তোমাদের সাথে আমার ওই আই কন্টাক্টটা থাকবে। বুঝছো? মনে রাখবা আমি তোমাকে দেখতেছি, বেডে ঘুমিয়ে ক্লাস করা যাবে না, টেবিলে বসে ক্লাস করতে হবে। ঠিক আছে? ওকে, এরপরে আয় ভাই, এরপরে আয়। এইটা একটু দেখো তো, এখানে দুইটা জিনিস, একটা হচ্ছে অসহ পীড়ন, অসহ ভার, একই জিনিস, কিচ্ছু না এখানে এক্সট্রা কোনো কিছু চিন্তা রাখার দরকার নেই। মনে রাখবা দুইটা জিনিস, অসহ ভর, অসহ ভর, এটা হচ্ছে তোমার এম। কি বলতো? এম। আর একটা আছে অসহ ভার, অসহ ভার, মনে রাখবা এটা হচ্ছে তোমার এমজি, আর কিচ্ছু না। অসহ ভরটা এম আর অসহ ভারটা কি বলতো? এমজি। অসহ ভরটা হচ্ছে এম, অসহ ভারটা কি? এমজি। আর বাকি সব সেম। কিভাবে দেখো, বলছে তারের দৈর্ঘ্য 4 মিটার, দৈর্ঘ্য 4 মিটার, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল 0.03 মিটার স্কয়ার। বলছে অসহ পীড়ন, কি বলছে? অসহ পীড়ন দেওয়া আছে, তাহলে অসহ ভর কত? তাহলে ভাই তুমি জানো পীড়ন, তুমি জানো পীড়ন কি বলতো? পীড়ন হচ্ছে এফ ভাগ এ, এফ ভাগ এ। তাহলে এফ ইকুয়ালস টু কি বলতো আমার? এফ ইকুয়ালস টু কি আবার? এমজি, তাই না? এম দেওয়া আছে। আচ্ছা, এমজি, এফ ইকুয়ালস টু আমার এমজি
ডিভাইডেড বাই এ তো আমার দেওয়া আছে তাই না, এ দেওয়া আছে। তাহলে ভাই যদি তুমি এবার এই এমটাকে অসহভর বলো, অসহভর বলো, তাহলে এই পীড়নটাকে তুমি বলবা অসহ পীড়ন, বুঝছো, অসহ পীড়ন, ক্লিয়ার। আর এক্সট্রা কিচ্ছু না, তুমি এটা জানোই। যখন তুমি ভরটাকে বলবো অসহ ভার, দাঁড়াও এখানে একটু বানান ভুল হয়েছে আমার, যদি এটা তোমার অসহ ভর হয় তাহলে এই যে পীড়নটা, এই পীড়নটা হবে কি অসহ পীড়ন। তাহলে এই জায়গা থেকে তুমি বলো তো ভাই তোমার কি বের করতে বলছে, তোমার কি বের করতে বলছে? তো বলা আছে এই এমটা কত, অসহভর এমটা কত, তাহলে অসহভর এমটা কত, তাহলে পীড়ন, পীড়ন ইনটু এ, পীড়ন ইনটু এ বাই জি না, বুঝছো, পীড়ন ইনটু এ ভাগ জি, ক্লিয়ার, পীড়ন ইনটু এ ভাগ জি। তাহলে ভাইয়া বলো পীড়নটা তোমার কত? পীড়নটা দেওয়া আছে 3.267 ইনটু 10 টু দি পাওয়ার 6। এ কত দেওয়া আছে রে? এ দেওয়া আছে 0. এ কত দেওয়া আছে বলো? 0.003 ডিভাইডেড বাই জি এর মান 9.8, জি এর মান 9.8। এন্ড এই ক্যালকুলেশনটা তুমি কেমনে চিন্তা করবা? খুবই সহজ। আসো তুমি যদি চিন্তা করো যে ভাই আমি এই দশমিকটা এখানে নিয়ে আসবো, আনতে পারি। আচ্ছা দশমিক কোন দিকে সরাইছি রে? হাতের ডান দিকে। কয় ঘর? 1 2 3, 3 ঘর ডানে সরাইছি, তার মানে 10 টু দি পাওয়ার মাইনাস 1 2 3 ডানে সরাইছি -3, বুঝছো, 10 টু দি পাওয়ার -3। তাহলে এখানে কত আসতেছে বলো তো? তুমি শুধু এবার সংখ্যাগুলো চিন্তা করো, কি কি আসতেছে বলো তো? 3.267 ইনটু 3 ইনটু 10 টু দি পাওয়ার 6 ইনটু কি 10 টু দি পাওয়ার -3 না, ডিভাইডেড বাই 9.8। ভাইয়া সহজ বাংলা কথায় অপশনগুলো দেখবা 1 10 100 1000, 1 10 100 1000 এমনে আছে। এখন ভাই সহজ বাংলা কথা তুমি বুঝো, 3 তিরিকা 9, 3 এর চেয়ে বেশি আছে, এখানেও 9 এর চেয়ে বেশি আছে, তার মানে এগুলা কাটাকাটি করলে আমার 1 আসবে, বুঝছো। 10 টু দি পাওয়ার 6 -3 আলটিমেটলি 10 টু দি পাওয়ার 3 আসবে, বুঝছো। 10 টু দি পাওয়ার 3 মানে কত? 1000 কেজি, ক্লিয়ার। সো তুমি ক্যালকুলেশন নিয়ে ভয় পাবা না, ক্যালকুলেশন নিয়ে ভয় পাবা না। তোমার ক্লাস স্লাইড, এক্সাম সবকিছু বায়োলজি ক্লাস ওয়েবসাইটে খুব সুন্দরভাবে সাজানো আছে, বুঝছো, বায়োলজি ক্লাস ওয়েবসাইটে খুব সুন্দরভাবে সাজানো আছে, ঠিক আছে। অথবা তুমি আমাদের নেটওয়ার্ক বা বায়োলজি ক্লাস পেজে নক দাও, আমাদের মেন্টররা তোমাকে হেল্প করবে, হ্যাঁ, মেন্টররা তোমাকে হেল্প করবে, ক্লিয়ার, বুঝছো সবাই? সবাই বুঝছো? ওকে, এরপরে আসো, এরপরে আসবো এই যে এই ম্যাটটা দেখো, এই ম্যাটটা দেখো তো কি বলছে, কি বলছে দেখো। একটি তারের ইয়ং গুণাঙ্ক দেওয়া আছে, কি দেওয়া আছে রে ভাই? ইয়ং গুণাঙ্ক দেওয়া আছে, তারটা দৈর্ঘ্য 15% বৃদ্ধি করতে প্রযুক্ত পীড়ন কত, প্রযুক্ত পীড়ন কত। তাহলে ভাই আমি বলছিলাম, মনে আছে কিনা তোমাদের, দেখো তো দৈর্ঘ্য x% বৃদ্ধিতে, x% বৃদ্ধিতে, x% বৃদ্ধিতে পীড়ন কত ছিল বলো তো? y ইনটু ডিরেক্ট x% না, y ইনটু x%। তাহলে বলো ভাই এখানে তোমার y এর ভ্যালু কত রে? y এর ভ্যালু কত? 2 ইনটু 10 টু দি পাওয়ার 11, x% 15%, তাহলে 15 ইনটু 10 ইনভার্স 2, 15 ইনটু 10 ইনভার্স 2, মনে আছে? 15 ইনটু 10 ইনভার্স 2, ক্লিয়ার, 15 ইনটু 10 ইনভার্স 2। তাহলে এবার বলো, তাহলে 2 ইনটু 15, 15 দুগুণে 30, 30 ইনটু 10 টু দি পাওয়ার 11 মাইনাস 2, তাই না ভাই? আমার তো সবগুলো 3 দ্বারা আছে, তাই না, সবগুলো 3 দ্বারা আছে। তাহলে এবার বলো, তাহলে এখানে আসতেছে তোর 30 ইনটু 10 টু দি পাওয়ার কত রে? 9। ভাই আমি যোগ দিয়ে পারি না, তোরা একটু করে নিবি। তাহলে বলছি কি, এখানে দেখো দশমিক যদি এখান থেকে এখানে সরাই, এক ঘর বামে সরাইছি +1, তাই না, দশমিক এক ঘর বামে সরাইছি +1, তাহলে কত আসতেছে বলো? 3 ইনটু 10 টু দি পাওয়ার 10, 3 ইনটু 10 টু দি পাওয়ার 10 নিউটন পার মিটার স্কয়ার। বুঝছো ভাই সবাই? বলো বুঝছো সবাই? দেখো জাস্ট দশমিক এক ঘর বামে সরাইছি 10 টু দি পাওয়ার 10, ক্লিয়ার, মাথায় থাকবে ইনশাআল্লাহ? বলো ওকে ওকে ওকে। হ্যাঁ পাশের সি, শাবাশ। এই সুমাইয়া তুমি পাশের ডি বলছিস কেন? একবার মাথায় মারবো গাধা কথাকার। এই গাধা মানে কিন্তু পরিশ্রমী রে, হ্যাঁ, ওই মাইর দেবো কিন্তু একবারে, অনিয়ম। ও আচ্ছা অনিয়ম। এই 10 টু দি পাওয়ার কত আসে? 10, দশমিক এক ঘর বামে সরাইছিস, ঠিক আছে, ওকে, খুব ভালোভাবে মাথায় রাখবে ইনশাআল্লাহ, খুব ভালোভাবে মাথায় রাখবে ইনশাআল্লাহ। ওকে, এরপরে দেখ, আচ্ছা এবার বলছে কি বলছে এই প্রশ্নটা একটু দেখো তো। জাহাঙ্গীরনগরে আসছে, আমি একটু এক্সট্রা প্রশ্ন তোমাকে দেখাইছি, এক্সট্রা প্রশ্ন একটু দেখাবো, তুমি ওইটা একটু বলো কি হবে। কি বলো দেখো তো। আয়তন গুণাঙ্ক দেওয়া আছে, আয়তন গুণাঙ্ক দেওয়া আছে, বলছে অসংলম্বতা কত। আয়তন গুণাঙ্ক দেওয়া আছে, অসংলম্বতা কত বলো। আয়তন গুণাঙ্ক দেওয়া আছে, অসংলম্বতা কত, দেখি এটা কে পারে বলো। ভাই আয়তন গুণাঙ্ক দেওয়া আছে, অসংলম্বতা কত, এই টাইপের প্রশ্ন বলে মনে রাখবা
এইটা খুবই সহজ এবং পোলাপাইন ভুল করে। আয়তন গুণাঙ্ক যেটা সেটাই হচ্ছে অসংনম্যতা। কি বলতো? সেটা হচ্ছে অসংনম্যতা। বুঝছো? তার মানে এটা কোনো প্রশ্নই না, এইটা ডিরেক্ট অ্যান্সার কত কোনটারে, এই যে এইটা। বুঝছো? এই যে এইটাই হচ্ছে অ্যান্সার, কারণ আমার আয়তন গুণাঙ্কটাই হচ্ছে অসংনম্যতা। বুঝছো? এই যে দেখো, অনেকে ভুল করছো, অনেকে ভুল করছো। আয়তন গুণাঙ্কটাই কি? আমার অসংনম্যতা। মনে রাখবা, সংনম্যতা, সংনম্যতা হচ্ছে 1 ভাগ আয়তন গুণাঙ্ক, 1 ভাগ আয়তন গুণাঙ্ক। বুঝছো রে? সো দেখো, জাহাঙ্গীরনগরের প্রশ্ন তোমরা বলো কঠিন, বাট একটু সিস্টেমেটিক্যালি মাথায় রাখলে হয়ে যায়। ঠিক আছে? একটু সিস্টেম, জাস্ট একটু সিস্টেম। ভাই মনে রাখবা, আয়তন গুণাঙ্কটাই হচ্ছে তোমার অসংনম্যতা, আয়তন গুণাঙ্কটাই অসংনম্যতা। ক্লিয়ার? আমার এই কথাগুলো ডাবল রিপিট করার উদ্দেশ্য হচ্ছে তোর মাথায় থাকবে, তোর মাথায় থাকবে ইনশাআল্লাহ। হ্যাঁ, ওকে ওকে, আয়তন গুণাঙ্কটাই আমার অসংনম্যতা। ক্লিয়ার? ওকে, এরপরে দেখ, জিএসটি একটা প্রশ্ন কি বলা আছে? এল দৈর্ঘ্য আর ব্যাসার্ধ একটি তার এক প্রান্তে ভর রেখে, প্রান্ত রেখে অপর প্রান্তে এম বার ঝুলালে ইয়ং গুণাঙ্ক এত, ব্যাসার্ধ অর্ধেক করলে ওয়াই এর মান কি হবে? ওয়াই এর মান কি হবে বলো? ব্যাসার্ধ অর্ধেক করলে ওয়াই কি হবে? মনে রাখবা, উপাদান চেঞ্জ না করলে, উপাদান ও তাপমাত্রা, তাপমাত্রা অপরিবর্তিত, অপরিবর্তিত হলে ওয়াই অপরিবর্তিত। বুঝছো? ওয়াই অপরিবর্তিত। আমার এই কথাগুলো তুমি মাথায় রাখবা। উপাদান এবং তাপমাত্রা অপরিবর্তিত হলে ওয়াই অপরিবর্তিত। তাহলে কি হবে বলো? আমি উপাদান তাপমাত্রা কোনো চেঞ্জ করছি? করি নাই। তার মানে কি থাকবে বলো? ওয়াই এর কোনো পরিবর্তন হবে না। ক্লিয়ার? ওয়াই এর কোনো পরিবর্তন হবে না। বুঝছো? তাহলে যাই বলুক না কেন, জাস্ট মাথায় রাখবি তোর উপাদান আর তাপমাত্রা চেঞ্জ করছে কিনা। বাট সহজ কথা হচ্ছে, ইন্টারমিডিয়েট লেভেলে তাপমাত্রা চেঞ্জ করে বা উপাদান চেঞ্জ করে ওয়াই ইয়ং গুণাঙ্কের মান বের করতে বলে না। ঠিক আছে? ইয়ং গুণাঙ্কের মান অনুরূপ, অনুরূপ মাথা রাখবি, অনুরূপ ভাবে, অনুরূপ ভাবে, অনুরূপ ভাবে আরেকটা জিনিস মাথা রাখবি, অনুরূপ ভাবে হচ্ছে আপেক্ষিক রোধ। কি বলতো? আপেক্ষিক, আপেক্ষিক রোধ। ঠিক আছে? আপেক্ষিক রোধ। উপাদান এবং তাপমাত্রার উপর ইয়ং গুণাঙ্ক এবং আপেক্ষিক রোধ শুধুমাত্র কি উপাদান এবং তাপমাত্রার উপর ডিপেন্ড করে, আর কোনো কিছুর উপর ডিপেন্ড করে না। মাথায় থাকবে ইনশাআল্লাহ, মাথায় থাকবে ইনশাআল্লাহ। লাস্ট এইটা একটা প্রশ্ন দেখো, বলো চাপের মাত্রা কোনটি? চাপের মাত্রা কোনটি? প্রশ্নটা আমি এভাবে বলতে পারতাম, প্রশ্নটা আমি এভাবে বলতে পারতাম, দেখো চাপের মাত্রা কোনটা? পীড়নের মাত্রা, পীড়নের মাত্রা কোনটা? ইয়ং গুণাঙ্ক, ইয়ং গুণাঙ্ক, ইয়ং গুণাঙ্কের মাত্রা কোনটা? দৃঢ়তার গুণাঙ্ক, দৃঢ়তার গুণাঙ্কের মাত্রা কোনটা হচ্ছে তোমার, কোনটা হচ্ছে তোমার হচ্ছে কি জানি বলে, আয়তন গুণাঙ্ক, কোনটা হচ্ছে আয়তন গুণাঙ্ক, আয়তন গুণাঙ্কের মাত্রা, আয়তন গুণাঙ্ক, আয়তন গুণাঙ্কের মাত্রা কোনটা হচ্ছে অসংনম্যতা। কি বলতো? অসংনম্যতা, অসংনম্যতার মাত্রা। এই যে এখানে আমি যতগুলা রাশি দিছি, এই যতগুলা রাশি দিছি, এখানে আমি যতগুলা রাশি দিছি, দেখো যতগুলা রাশি দিছি সবগুলা রাশির মাত্রা কোনটা? একই। সেটা কোনটা বলো? সেটা কোনটা বলো? ইয়েস, সবাই বলছো এম এল ইনভার্স 1 টি ইনভার্স 2। ক্লিয়ার? এম এল ইনভার্স 1 টি ইনভার্স 2। তাহলে দেখো একটা প্রশ্ন দিয়ে আমার কয়টা প্রশ্ন হইছে? 1 2 3 4 5 6, 6টা প্রশ্ন। 6টা প্রশ্নের অ্যানসার একই। 6টা প্রশ্ন কি কি? চাপের মাত্রা, ইয়ং গুণাঙ্কের মাত্রা, পীড়নের মাত্রা, আকার গুণাঙ্কের মাত্রা, দৃঢ়তার গুণাঙ্কের মাত্রা, আয়তন গুণাঙ্কের মাত্রা, অসংনম্যতার মাত্রা, সব মাত্রাই সেম। সেটা কি বলতো? এম এল ইনভার্স 1 টি ইনভার্স 2। ক্লিয়ার? মাথায় থাকবে ইনশাআল্লাহ? বলো ইনশাআল্লাহ, বলো ইনশাআল্লাহ। মাথায় থাকবে তো? থাকবে ইনশাআল্লাহ। ওকে, এবার পয়সনের অনুপাত, পয়সনের অনুপাত। প্রথম কথা হচ্ছে পয়সনের অনুপাতে হচ্ছে এতিম। কি বলো? এ হচ্ছে তোমার এতিম। এতিম মানে কি রে? এতিম মানে মাত্রা ও একক নেই। পয়সনের অনুপাত কি? প্রথম কথা হচ্ছে এ হচ্ছে এতিম মানে কি? এর মাত্রা এবং একক নাই। ক্লিয়ার? পয়সনের অনুপাত কি বলো? এ হচ্ছে এতিম কারণ এর মাত্রা এবং একক নাই। ক্লিয়ার? ওকে, এখন এই পয়সনের অনুপাত জাস্ট মাথায় রাখবা যে ভাইয়া এইটা হচ্ছে তোমার, এই পয়সনের অনুপাতকে কি বলি বলতো? সিগমা। জাস্ট কি বলতো? পার্শ্ব বিকৃতি, পার্শ্ব বিকৃতি ডিভাইডেড বাই দৈর্ঘ্য বিকৃতি, তাই না? দৈর্ঘ্য বিকৃতি, পার্শ্ব বিকৃতি বাই দৈর্ঘ্য বিকৃতি। কারণ পার্শ্ব বিকৃতিটাকে আমরা বলি ডেল আর বাই আর, আর দৈর্ঘ্য বিকৃতি কি বলতো? ডেল এল বাই এল, তাই না? তাহলে এই জায়গা থেকে আমরা বলতেছি ডেল আর ইন্টু এল ডিভাইডেড বাই কি ডেল এল ইন্টু আর, তাই না? এইটা হচ্ছে আমার কি পয়সনের অনুপাত সিগমা, তাই না?
পয়সনের অনুপাত সিগমা। এখন এই জায়গা থেকে পয়সনের অনুপাতে একটা কমন প্রশ্ন আসে, পয়সনের অনুপাতে একটা কমন প্রশ্ন আসে, এর সীমা কি বলতো, এর সীমাটা আসে, পয়সনের অনুপাতের সীমাটা কত বলো, পয়সনের অনুপাতের সীমাটা তোমরা বলবা, সেটা অবশ্যই কি বলতো যে -1 লেস দ্যান সিগমা লেস দ্যান হাফ, তাই না, হাফ। আবার এখানে মাথায় রাখবা যদি বলে ধাতব পদার্থ, কি বলে, যদি ধাতব পদার্থের কথা বলে, যদি বলে ধাতব পদার্থ, তাহলে এই সীমাটা হবে 0 লেস দ্যান সিগমা লেস দ্যান হাফ, বুঝছো, 0 লেস দ্যান সিগমা লেস দ্যান হাফ, এই কথা মাথায় রাখবা। আর এক্সট্রা তেমন কিচ্ছু লাগবে না। হ্যাঁ ইনশাআল্লাহ আমরা পারবো, ইনশাআল্লাহ পারবো, ইয়েস ইনশাআল্লাহ আমরা পারবো, ঠিক আছে। ওকে ওকে, সো পয়সনের অনুপাত থেকে এই কয়েকটা ইনফরমেশন খুব ভালোভাবে মাথায় রাখবে ইনশাআল্লাহ, আর কোনো প্যারা নাই, ক্লিয়ার, আর কোনো প্যারা নাই। ওকে, আসো এবার এই জায়গা থেকে প্রশ্নের প্যাটার্ন দেখো কি বলছে, যে দেখো তো বাংলাদেশ এগ্রিকালচার ইউনিভার্সিটিতে 10-11 সালে একটা প্রশ্ন আসছিল, কি বলছে দেখো, 1 মিটার তারের ব্যাসার্ধ, একটি 1 মিটার তারের ব্যাসার্ধ কত 0.5 মিটার, বল প্রয়োগের ফলে কি হয়েছে 0.02 মিটার দৈর্ঘ্য বৃদ্ধি পাইছে এবং ব্যাসার্ধ কমে গেছে, ব্যাসার্ধ কমছে কত 0.05 মিটার, হলে পয়সনের অনুপাত কত, পয়সনের অনুপাত কত, তাহলে তুমি কি জানো বলো, পয়সনের অনুপাত সিগমা কি, পার্শ্ব বিকৃতি বাই দৈর্ঘ্য বিকৃতি, পার্শ্ব বিকৃতি কি ডেল, পার্শ্ব বিকৃতি কি বলো, ডেল আর ভাগ কি আর ইনটু কি ডেল এল ইনটু এল, তাই না, ডেল এল বাই এল, তাই না। তাহলে এই জায়গা থেকে আমরা বলছিলাম, এই জায়গা থেকে বলছিলাম যে এটা হবে কি ডেল আর ইনটু এল ডিভাইডেড বাই কি ডেল এল ইনটু আর, তাই না। তাহলে বলো তো ভাই ডেল আরটা কত, ডেল আরটা কত, ব্যাসার্ধ কমছে কত 0.05, এলটা কত রে 1 মিটার, এলটা কত 1 মিটার, দৈর্ঘ্য বৃদ্ধি পাইছে কত 0.02, কি বলছে 0.02 ইনটু 0.02 ইনটু আর ব্যাসার্ধ কত বলতো 0.5 মিটার, 0.5 মিটার, 0.5 মিটার, ক্লিয়ার। এই তো কথাবার্তা, তাই না, এই তো কথাবার্তা বলো, এই তো কথাবার্তা। তাহলে এই জায়গা থেকে তুমি অ্যান্সার করতে পারবা, পারবা তো। আমি তোমাকে আগে মানুষ বানা শিখাই, দেখো তুমি খুব সহজ ভাবে 0.2 ঘর ডানে সরাইতে পারো, এখানে 0.2 ঘর ডানে সরাইতে পারো, বুঝছো। তাহলে কি থাকতেছে বলো তো 5/2 ইনটু 0.5, 0.5 কে কত 5/10 লেখা যায় না, তাহলে 5 × 10 দিয়ে দাও, 5 × 10 দিয়ে দাও, বুঝছো। খুব বাংলা ভাষায়, একবারে বাংলা ভাষায়, দশমিক এখানে সরাইছি 2 ঘর, এখানে 2 ঘর দিয়ে দিছি, এই দুটো নিয়ে আর কোনো কাজ নাই। 5 আর 2 হয়ে গেছে 0.5 মানে কত 5/10, এই নিচে 10 উপরে চলে দিয়ে দিছি, আর কিছু আছে নাই তো। এখন তুমি ইজিলি এটাকে ভ্যানিশ করো তো, 5 কাটো, এখানে কত হচ্ছে 5, তাহলে অ্যান্সার কত 5, এটা মেইনলি আসতেছে কি 5। কিন্তু মনে রাখবা এই ম্যাথটা হচ্ছে লজিক্যালি ভুল, লজিক্যালি মানে এটা লজিক্যালি না, কনসেপচুয়ালি ভুল, কনসেপচুয়ালি ম্যাথ হচ্ছে কনসেপচুয়ালি ইনফরমেশন ভুল, হ্যাঁ ইনফরমেশন ভুল, বুঝছো, কনসেপচুয়ালি কোশ্চেনের ইনফরমেশনটা ভুল। কারণ ভাই পয়সনের অনুপাত তো কত 0 থেকে হাফ বা -1 থেকে হাফ, এটা তো পাস হইতে পারে না, তাই না, এটা তো পাস হইতে পারে না, বাট হয়ে গেছে কারণ প্রশ্ন আমার ওইভাবে সেট করা আছে, বুঝছো। কনসেপচুয়ালি কিন্তু প্রশ্নটা ভুল, ঠিক আছে, মানে যে ইনফরমেশনটা দেওয়া আছে ইনফরমেশনটা ভুল, সো এটা নিয়ে তোমাকে প্যারা নিতে হবে না। হ্যাঁ ওকে আসো, মানে এটা তোমার ভুল না, যে প্রশ্ন করছে, যিনি প্রশ্ন করছে ওনার ভুল। হ্যাঁ ওকে আসো এবার পরের প্রশ্নটা দেখো তো কি বলছে, বলছে এত মিটার দৈর্ঘ্য বিকৃতিতে, এত দৈর্ঘ্য বিকৃতিতে পার্শ্ব বিকৃতি এত, পার্শ্ব বিকৃতি এত হলে পয়সনের অনুপাত কত, বলছে কি পয়সনের অনুপাত কত। তার মানে ভাইয়া বলো তোমার দৈর্ঘ্য বিকৃতি দেওয়া আছে, পার্শ্ব বিকৃতি দেওয়া আছে, পয়সনের অনুপাত কত বলো, বলো বলো বলো। ইয়েস অনিয়ম, তুমি ঠিক বলছো ভাইয়া, ঠিক বলেছো তুমি। তাহলে পয়সনের অনুপাত সিগমা কত রে, পার্শ্ব বাই দৈর্ঘ্য না, পার্শ্ব বিকৃতি বাই দৈর্ঘ্য বিকৃতি, তাই না, পার্শ্ব বিকৃতি বাই দৈর্ঘ্য বিকৃতি, পার্শ্ব বিকৃতি কত রে দেওয়া আছে 0.0024, 0.0024, দৈর্ঘ্য বিকৃতি কত বলো তো 0.01, তাই না 0.01। তাহলে কেমনে চিন্তা করা যায় বলো, এই যে সহজ বাংলা কথা, এখানে তুমি 2 ঘর ডানে সরাও, এখানে 2 ঘর ডানে সরাও, তাই না, এখানে 2 ঘর ডানে সরাও, তাহলে কি থাকতেছে বলো, উপরে থাকতেছে আমার 0.24, এখানে আসতেছে শুধু কি 1 না, তাহলে 0.24/1 অ্যান্সার 0.24, ক্লিয়ার। বুঝছো ভাইয়ারা বলো, সবাই বুঝছো রে, এই সবাই বুঝছো, সবাই বুঝছো একবারেই
জাস্ট দশমিক আমি সরাই দিছি, এখানে 2 ঘর সরাইছি, এখানে 2 ঘর সরাইছি, অ্যান্সার যা আছে তাই। দেখো কোনো প্যারা আছে? কোনো প্যারা নেই ইনশাআল্লাহ। বাট তোমার জাস্ট আমি যেভাবে প্র্যাকটিস করাচ্ছি, যেভাবে কনসেপ্ট চিন্তা করতেছি, তুমি প্র্যাকটিস সেশনে সেম ভাবেই চিন্তা করবা, তাহলে তোমার কি এগুলো তোমার আর ভুল হবে না ইনশাআল্লাহ। ঠিক আছে, ওকে। এরপরে আসো, এরপরে আসো, বলো পয়সনের অনুপাতের সীমা কত? এই যে এটা বারবার আসে, সীমা কত? তাহলে বলো এই যে -1 থেকে হাফ, বুঝছো? -1 থেকে হাফ, বা এটা অনেক সময় 0.5ও থাকতে পারে। হ্যাঁ, 0.5ও থাকতে পারে, বুঝছো? এখানে আরেকটা প্রশ্ন আছে, মনে রাখবা, কোনটি কোনটি সিগমা হতে পারে না? সিগমা হতে পারে না, বুঝছো? এই টাইপের যদি মান আসে তাহলে মনে রাখবা সিগমা হইতে পারে না কোনটা কোনটা বলো? সিগমা হইতে পারে না, যেমন 0.6 হইতে পারে না, 0.8 হইতে পারে না, বুঝছো? এই মানগুলো কিন্তু পয়সনের অনুপাতে সিগমা মান হইতে পারে না। ঠিক আছে, মাথায় রাখবা। ওকে ওকে ওকে, এরপরে আসো। এ বলছে পয়সনের অনুপাত এর মাত্রা কোনটি বলো? পয়সনের অনুপাতের মাত্রা কোনটা? ভাই মাত্রা আছে রে? মাত্রা নাই, তাই না? মাত্রা তো নাই, তাই না? মাত্রা নাই, মাত্রাটা এমনে থাকতে পারে, মাত্রাটা এমনে থাকতে পারে m⁴ 0, l⁴ 0, t⁴ এমনে অপশনে থাকতে পারে। এমনে বাকি মনে রাখবা মাত্রাহীন, তাই না? মাত্রাহীন, ক্লিয়ার? এমনে বা মাত্রাহীন, ক্লিয়ার? অপশনটা তোমার এভাবেও থাকতে পারে, অপশনটা তোমার এভাবেও থাকতে পারে, ক্লিয়ার? ওকে, এবার আসো, এবার আসো। আমরা যে দুটো টপিকস পড়লাম ওই দুটো তোমার শর্ট সিলেবাসে ছিল। শর্ট সিলেবাস এই স্পর্শকোণ, এই স্পর্শকোণ মনে রাখবা, এই স্পর্শকোণ কি বলতো তোমার? এক্সট্রা সিলেবাস, এক্সট্রা সিলেবাস। বাট এক্সট্রা সিলেবাস হইলেও, এক্সট্রা সিলেবাস হইলেও এই জায়গা থেকে যদি প্রশ্ন করে, স্পর্শকোণ থেকে যদি প্রশ্ন করে, আমার এই চার্টটা তোমাকে প্রশ্ন করবে। যদি প্রশ্ন করে এই চার্টের বাইরে প্রশ্ন হবে না ইনশাআল্লাহ। এখন এই চার্টটা তুমি কেমনে মনে রাখবা? এই চার্টটা তুমি কেমনে মনে রাখবা? দেখো এই চার্টটা তুমি কেমনে মনে রাখবা? দেখো ভাই, প্রথম ক্লুটা কি বলছি? যে স্পর্শকোণ, স্পর্শকোণ কি বলতো? 0 ডিগ্রি লেস দেন স্পর্শকোণ থিটা 0 ডিগ্রির চেয়ে বড়, 90 ডিগ্রির চেয়ে কত ছোট। তার মানে এই স্পর্শকোণটা কি বলতো আমার? যদি স্পর্শকোণ সূক্ষ্মকোণ হয়, কি হয়? সূক্ষ্মকোণ হয়। যদি স্পর্শকোণ আমার সূক্ষ্মকোণ হয় তাহলে 2-3টা বৈশিষ্ট্য মাথায় রাখতে হবে। কয়টা বৈশিষ্ট্য? 3টা বৈশিষ্ট্য। কি কি বৈশিষ্ট্য? 3টা মনে রাখবা। তখন হচ্ছে তলের মুক্ত তল হবে অবতল। মুক্ত তল কি হবে? অবতল। তরল পদার্থ উপরের দিকে উঠবে। কোন দিকে উঠবে রে? উপরের দিকে উঠবে। এবং তরল কাচকে ভিজাবে, কাচকে ভিজাবে, বুঝছো? 3টা বৈশিষ্ট্য। তাহলে মাথায় রাখবা, স্পর্শকোণ যদি সূক্ষ্মকোণ হয়, মুক্ত তল হবে অবতল, উপরে উঠবে, কাচকে ভিজাবে। আমার সাথে বলো, স্পর্শকোণ সূক্ষ্মকোণ, স্পর্শকোণ সূক্ষ্মকোণ, মুক্ত তল অবতল, উপরে উঠবে, কাচকে ভিজাবে, উপরে উঠবে, কাচকে ভিজাবে, অবতল। মাথায় থাকবে কিনা বলো? মাথায় থাকবে কিনা বলো? স্পর্শকোণ সূক্ষ্মকোণ, অবতল, উপরে উঠবে, কাচকে ভিজাবে, মাথায় থাকবে? ওকে, এরপরে দেখো স্পর্শকোণটা এখানে কি আছে বলো? স্পর্শকোণ যদি বলে তোমার কি বলতো? 90 ডিগ্রির চেয়ে বড়, 180 ডিগ্রির চেয়ে ছোট, তাহলে মনে রাখবা এটা কি বলতো? স্থূলকোণ, তাই না? স্থূলকোণ, স্থূলকোণ। স্পর্শকোণ যদি স্থূলকোণ হয় তাহলে মুক্ততল কি হবে? উত্তল। মুক্ততল হবে উত্তল, নিচের দিকে নামবে, তরল পদার্থ নিচের দিকে নামবে, কাচকে ভিজাবে না, কাচকে ভিজাবে না, বুঝছো? 3টা কথা। তাহলে স্পর্শকোণ সূক্ষ্মকোণ, অবতল, উপরে উঠবে, কাচকে ভিজাবে। স্থূলকোণ, স্থূলকোণ যদি হয় মনে রাখবা তোমার হচ্ছে স্পর্শকোণ যদি স্থূলকোণ হয়, স্থূলকোণ হয় তাহলে হবে উত্তল, নিচে নামবে, কাচকে ভিজাবে না, নিচে নামবে, কাচকে ভিজাবে না। মাথায় থাকবে ইনশাআল্লাহ? বলো মাথায় থাকবে? মাথায় থাকবে রে দেবদাস? মাথায় থাকবে ইনশাআল্লাহ। এখন আসো কিছু কিছু এই উদাহরণগুলা, এই উদাহরণগুলা, এই উদাহরণগুলো একটু জাস্ট পড়ে ফেললে পাপ হবে না। এই উদাহরণগুলো একটু পড়ে ফেলবা। কিভাবে? দেখো, যদি বলছে সাধারণ পানীয় কাচ, মনে রাখবা সাধারণ পানীয় কাচ, আরেকটা আছে বিশুদ্ধ পানীয় কাচ। সাধারণ পানি এবং কাচের ক্ষেত্রে কত বলো? সাধারণ পানি এবং কাচের ক্ষেত্রে হচ্ছে 8 ডিগ্রি, আর বিশুদ্ধ কাচ এবং পানির ক্ষেত্রে 0 ডিগ্রি। সাধারণ পানি এবং কাচের ক্ষেত্রে 8 ডিগ্রি, বিশুদ্ধ পানি এবং কাচের ক্ষেত্রে 0 ডিগ্রি। রূপা ও পানির ক্ষেত্রে 90 ডিগ্রি, পারদ ও কাচের ক্ষেত্রে 140 ডিগ্রি। ঠিক আছে, এই কয়েকটা ইনফরমেশন খুব ভালোভাবে পড়ে ফেলবা। প্রশ্ন আসলে এই জায়গাটা থেকেই আসবে, প্রশ্ন আসলে এই জায়গাটা থেকেই আসবে, ক্লিয়ার? মাথায় থাকবে ইনশাআল্লাহ? হ্যাঁ ইনশাআল্লাহ। তুমি আমার স্লাইড নোটটা এমন ভাবে তোমাকে সাজাই দিব ইনশাআল্লাহ, এই জিনিসগুলোর ভিতর থেকেই তুমি পাবা ইনশাআল্লাহ। হ্যাঁ, ওকে, এরপরে আসো। এরপরে আরেকটা আচ্ছা, এখানে স্পর্শকোণ রিলেটেড এই কয়েকটা বিষয়। এরপরে আসো পৃষ্ঠটান। পৃষ্ঠটানও তোমার এক্সট্রা সিলেবাস। এটাও কি বলতো তোমার? এটা হচ্ছে তোমার এক্সট্রা সিলেবাস। এটা হচ্ছে এক্সট্রা সিলেবাস, এক্সট্রা সিলেবাস।
যদি এক্সট্রা সিলেবাস থেকে প্রশ্ন করে পৃষ্ঠটান থেকে এই দুটো জিনিস দিবে, বুঝছো? এই দুটো জিনিস দিবে কিভাবে দেখো, পৃষ্ঠটানের উপর প্রভাবকারী বিষয়, মানে কি কি বিষয় পৃষ্ঠটানকে হ্রাস করে, কি কি বিষয়ের কারণে পৃষ্ঠটান বৃদ্ধি পায়। পৃষ্ঠটান বৃদ্ধি দুইটা জিনিস, একটা হচ্ছে অজৈব পদার্থ এবং কি অজৈব পদার্থ এবং কি তাপমাত্রা যদি হ্রাস করি। অজৈব পদার্থ কোনগুলা? যেমন আমি যদি বলি সোডিয়াম ক্লোরাইড, কি বলি? সোডিয়াম ক্লোরাইড, বুঝছো? সোডিয়াম ক্লোরাইড আমার অজৈব পদার্থ। যদি তুমি অজৈব পদার্থ মিক্স আপ করো, তাপমাত্রা কমাও, পৃষ্ঠটান হ্রাস পাবে, পৃষ্ঠটান হ্রাস পাবে। তাহলে এবার আসো, পৃষ্ঠটান বৃদ্ধি পাবে কি কি? তেল, চর্বি, জৈব পদার্থ। তাপমাত্রা বৃদ্ধি, তরলের মুক্ত তরলে অন্য পদার্থের উপস্থিতি, তরলের তড়িতাহিতকরণ। মনে রাখবা, তড়িতাহিত করলে পৃষ্ঠটান কি হয়? হ্রাস পায়। কি কি কারণে হ্রাস পায়, কি কি কারণে বৃদ্ধি পায়, এই কয়েকটা জিনিস মাথায় থাকা কঠিন। মাথায় রাখা কি কঠিন? আশা, তোর মাথা ফাটাই দিব গাধা কোথাকার। গাধা মানে কিন্তু পরিশ্রমী। হ্যাঁ, বায়োলজি ক্লাস ওয়েবসাইটে আমাদের এক্সাম, ক্লাস স্লাইড সবকিছু সুন্দরভাবে সাজানো আছে। বায়োলজি ক্লাস ওয়েবসাইটে এক্সাম, ক্লাস স্লাইড সুন্দরভাবে আমি নিজে সাজাই দিচ্ছি সবগুলা। ওইখানে তুই সুন্দরভাবে সবগুলো পাবি, ঠিক আছে? ওকে, নাহলে নক দিবি, পেজে নক দিবি। ওকে, এবার মাথায় রাখবা, এই পৃষ্ঠটানের ফলে, এর ফলে পৃষ্ঠটান দ্বারা, পৃষ্ঠটানের ব্যবহারটা মাথায় রাখবি। পৃষ্ঠটানের ব্যবহার, কি কি ব্যবহার মনে রাখবি। পৃষ্ঠটানের ফলে পানির ফোঁটা গোলাকৃতি হয়। কি হয়? পানির ফোঁটা, পানির ফোঁটা না, এটাকে আমরা নরমালি বলি বৃষ্টির ফোঁটা। কি বলতো? বৃষ্টির ফোঁটা। হ্যাঁ, বৃষ্টির ফোঁটা গোলাকৃতি হয়। কি হয়? বৃষ্টির ফোঁটা গোলাকৃতি হয়। পৃষ্ঠটানের ফলে বৃষ্টির ফোঁটা গোলাকৃতি হয়। এইটা এগ্রিতে আসছিল, এটা বাউতে আসছিল। হ্যাঁ, এটা এগ্রিতে আসছিল, এগ্রিতে এই কোশ্চেনটা আসছিল এবং এটা ইম্পর্টেন্ট, মনে রাখবি। পৃষ্ঠটানের ফলে বৃষ্টির ফোঁটা গোলাকৃতি হয়। পৃষ্ঠটানের ফলে কি হয়? বৃষ্টির ফোঁটা গোলাকৃতি হয়। তাহলে এই যে কি, জাস্ট পৃষ্ঠটান বৃদ্ধি পায় দুইটা কারণে। একটা অজৈব পদার্থ, আরেকটা কি বলতো? তাপমাত্রা হ্রাস। তাছাড়া কি হয়? পৃষ্ঠটান এই কারণগুলোর কারণে কি বৃদ্ধি পায়, হ্রাস পায়। ক্লিয়ার? সো জাস্ট এই কয়েকটা পয়েন্ট ভালোভাবে মাথায় রাখলে ইনশাআল্লাহ হয়ে যাবে। এরপরে আয় সান্দ্রতা। এটাও তোর এক্সট্রা সিলেবাস। কি বলতো? এটা হচ্ছে তোর এক্সট্রা সিলেবাস। সান্দ্রতা হচ্ছে তোর কি? এক্সট্রা সিলেবাস। এখান থেকে জাস্ট মাথায় রাখবি, সান্দ্রতা গুণাঙ্কের সিজিএস হচ্ছে পয়েন্ট আর এমকেএস হচ্ছে নিউটন সেকেন্ড পার মিটার স্কয়ার। এই দুটো জিনিস মাথায় রাখবি। এবং এখানে মনে রাখবি, তরলের ক্ষেত্রে সান্দ্রতা গুণাঙ্ক ইটা সমানুপাতিক 1/t, আর গ্যাসের ক্ষেত্রে ইটা সমানুপাতিক √t। তার মানে ভাই, যদি আমি তরলের ক্ষেত্রে তাপমাত্রা বাড়াইলে সান্দ্রতা হ্রাস পায়, কারণ ইটা সমানুপাতিক 1/t, এবং গ্যাসের ক্ষেত্রে সেটা কি হয়? বৃদ্ধি পায়। গ্যাসের ক্ষেত্রে যদি তুমি তাপমাত্রা বাড়াও, সান্দ্রতা গুণাঙ্ক বৃদ্ধি পাবে। বুঝছো? সান্দ্রতা গুণাঙ্কও বৃদ্ধি পাবে। হ্যাঁ, তোমার কাছাকাছি যে এক্সামগুলো আছে হচ্ছে কৃষি ইউনিভার্সিটি, খুলনা ইউনিভার্সিটি, মোর দ্যান এনাফ, ঠিক আছে? ওকে, এই ইটা এর ফলে, হ্যাঁ, এর ফলে মাথায় রাখবা, এর ফলে একটা ঘটনা ঘটে। কি হয়? মনে রাখবা, এর ফলে হচ্ছে বৃষ্টির ফোঁটা ধ্রুব বেগ প্রাপ্ত হয়। কি হয়? ধ্রুব বেগ প্রাপ্ত হয়। বুঝছো? বৃষ্টির ফোঁটা ধ্রুব বেগ প্রাপ্ত হয়। তার মানে সান্দ্রতার কারণে বৃষ্টির ফোঁটা ধ্রুব বেগ প্রাপ্ত হয়। আর পৃষ্ঠটানের ফলে বৃষ্টির ফোঁটা কি? গোলাকৃতি হয়। এই কয়েকটা ইনফরমেশন খুব ভালোভাবে মাথায় রাখবে ইনশাআল্লাহ, ঠিক আছে? ওকে, এরপরে আয় ভাই, ওকে, দেখ পদার্থের গাঠনিক ধর্ম যেমনে গুছাই দিছি, 47 মিনিট, শুরু থেকে 47 মিনিট, ইনশাআল্লাহ মোর দ্যান এনাফ। কৃষি ইউনিভার্সিটি, খুলনা ইউনিভার্সিটি, আশপাশে যে পরীক্ষাগুলো আছে ভালোভাবে কভার করে ফেলবে ইনশাআল্লাহ, খুব ভালোভাবে কভার করে ফেলবে। এখন শুধু তোদের কাজ হচ্ছে প্র্যাকটিস করা। তুই বই পড়তে যাবি, নিজে সলভ করতে পারবি, এর ভরসা আমি দিচ্ছি, নিজে সলভ করতে পারবি ইনশাআল্লাহ, ঠিক আছে? ওকে, এরপরে আয়, আমরা সর্বোচ্চ 45 মিনিট, 50 মিনিট বা 1 ঘন্টার মধ্যে পর্যাবৃত্ত গতি পানিবাড়ি করে ফেলবো। আয় একটু পড়াশোনার দিকে আয়। দেখ ভাই, পর্যাবৃত্ত গতিতে তিনটাই টপিকস আছে। তার মধ্যে এইটা হচ্ছে এগ্রির জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট। এই যে সরল দোলক হচ্ছে, এই জায়গা থেকে এগ্রির প্রশ্ন আসে। এগ্রির জন্য মোস্ট ইম্পর্টেন্ট, ঠিক আছে? এগ্রির জন্য সরল দোলক থেকেই সবচেয়ে বেশি প্রশ্ন আসে, ঠিক আছে?
কিন্তু এই যে স্প্রিং সমীকরণ এগুলা থেকেও খুব ভালো প্রশ্ন আসে, ঠিক আছে, এগুলা থেকেও খুব ভালো প্রশ্ন আসে। আচ্ছা, আরইউ এর জন্য এক্সট্রা ভাবে পড়তে হবে, আরইউ এর প্রশ্ন প্যাটার্ন আলাদা, মানে আলাদা বলতে তুমি বেসিক প্রিপারেশনটা তুমি এগুলোর সাথে কন্টিনিউ করবা, বাট আরইউ এর জন্য আলাদাভাবে প্রশ্ন প্র্যাকটিস করবা তুমি, ঠিক আছে, আলাদাভাবে প্রশ্ন প্র্যাকটিস করবা। ওকে ওকে ওকে, এরপর আয়, তাহলে মানে আমরা যদি পর্যাবৃত্ত গতি ভালোভাবে পড়তে চাই আমাদের এই তিনটে টপিকসের উপর বস হইতে হবে। আয় পড়াশোনা করি। তাহলে প্রথম বলছি আমরা সরল সঞ্চিত গতির সমীকরণের প্রথম যে সমীকরণটা অন্তরক সমীকরণ, কি বলতো, অন্তরক বা ব্যবকলনীয় সমীকরণ। এইটার সাথে তোমরা সবাই পরিচিত, আমি জানি তোমরা সবাই পরিচিত, কারণ তোমরা এটা জানো না যে ডি স্কোয়ার এক্স ভাগ ডিটি স্কোয়ার প্লাস ওমেগা স্কোয়ার এক্স ইকুয়াল টু 0, জানো তো, সবাই জানো ডি স্কোয়ার এক্স বাই ডিটি স্কোয়ার প্লাস ওমেগা স্কোয়ার এক্স ইকুয়াল টু 0। ভাইয়া একটু চোখটা খোলতো, চোখটা খুলে একটা জিনিস দেখবি, কি জিনিস দেখবি, এই জায়গাটা ফাঁকা, তাই না, এই জায়গাটা হচ্ছে কি দাদার টাক, মানে কিচ্ছু নাই, ফাঁকা মানে এখানে একটা জিনিস আছে, কি আছে রে, এই জায়গায় এক আছে, কি আছে, এক আছে। যদি এটা এক হয় তাহলে দেখতো এক্স এর সহগটা কি বলতো, ওমেগা স্কোয়ার না, এক্স এর সহগটা কি ওমেগা স্কোয়ার, ভাই ওমেগা স্কোয়ার পাইছি মানে কি ওমেগা পাবো। ওমেগাকে বলি এই চ্যাপ্টারে গোলালু, কি বলি রে, গোলালু, কি বলি, গোলালু, কারণ এমন কোন তরকারি আছে যে তরকারিতে আলু ব্যবহার করা যায় না, আছে কি আদৌ, না, সব তরকারিতে যায়। আরে আমি আলু দিয়ে পেলকা খাই, বুঝছিস, তাহলে আলু সব তরকারিতে ইউজ করা যায়। ওমেগা হচ্ছে এই চ্যাপ্টারে গোলালু, কেমনে আয় ভাই, কারণ এই ওমেগাকে বলতেছি আমরা কৌণিক কম্পাঙ্ক, কি বলি রে, কৌণিক কম্পাঙ্ক, ওমেগাকে কি বলি রে, কৌণিক কম্পাঙ্ক, বুঝছিস, কারণ এই ওমেগা ইকুয়ালস টু আমরা লিখতে পারি, এই ওমেগা ইকুয়ালস টু লিখতে পারি কি বলতো ভাই, টুয়াইস পাই ভাগ টি, টুয়াইস পাই এন ভাগ টি, টুয়াইস পাই এফ, টুয়াইস পাই এফ, আবার কে ইকুয়ালস টু আবার জানি কি বলতো, আবার একটা জানি কি কে ইকুয়ালস টু এম ওমেগা স্কয়ার না, তাহলে ওমেগা ইকুয়ালস টু রুট ওভার কে ভাগ এম, কে বাই এম। তাহলে ভাই ঘটনা আছে এইখানে, তুই যদি ডি স্কয়ার এক্স বাই ডিটি স্কয়ার সহগটা এক বানাইতে পারিস তাহলে এক্স এর যে সহগটা সেটা কি ওমেগা স্কয়ার, যদি ওমেগা স্কয়ার পাস তার মানে কি এখান থেকে তুই ওমেগা পাবি, ওমেগা এর মান কত এটা বের করতে পারবি, যদি তুই এক ওমেগা বের করতে পারিস তাহলে কি কি পাচ্ছিস দেখ তো ভাই, তাহলে এই জায়গা থেকে তুই পর্যায়কাল বের করতে পারতেছিস না, পর্যায়কাল বের করতে পারতেছিস, এই জায়গা থেকে তুই ঘূর্ণন সংখ্যা বের করতে পারতেছিস, ঘূর্ণন সংখ্যা বের করতে পারতেছিস, এই জায়গা থেকে তুই রৈখিক কম্পাঙ্ক বের করতে পারতেছিস, রৈখিক কম্পাঙ্ক বের করতে পারতেছিস, এই জায়গা থেকে তুই বল ধ্রুবক, কি বলতো, বল ধ্রুবক, বা এটাকে অনেক সময় স্প্রিং ধ্রুবক বলি, হ্যাঁ স্প্রিং ধ্রুবক, বল ধ্রুবক বা স্প্রিং ধ্রুবক বের করতে পারতেছিস, বুঝতে পারছিস। তাহলে এক ওমেগা যদি আমি পাই, এক ওমেগা যদি পাই তাহলে অনেকগুলো রাশি আমি পেয়ে যাব, এই কারণে কৌণিক কম্পাঙ্ক বা ওমেগাকে বলি এই চ্যাপ্টারের গোল আলু, ক্লিয়ার, এই চ্যাপ্টারের গোল আলু, ক্লিয়ার। হ্যাঁ ওই যে টুয়াইস পাই বাই টি, ঠিক আছে, বুঝছো রে, বুঝছো, ওকে ওকে, হ্যাঁ গোল আলু, গোল আলু খাবি নাকি বল, ওকে ওকে ওকে, ঠিক আছে ঠিক আছে। সো এই ওমেগাটা আমি কেমনে পাবো, ডি স্কয়ার এক্স বাই ডিটি স্কয়ার যে সহগটা থাকবে এই সহগ এক বানাবো, এক্স এর সহগটা কি আমার ওমেগা স্কয়ার, ক্লিয়ার, ওকে। এরপরে আয় ভাই, এবার সরল সন্ধিত গতির বিভিন্ন সমীকরণ আমার লাগবে, কি কি সমীকরণ লাগবে, এক নম্বরে আমার লাগবে সরণ, দুই নম্বরে বেগ, ত্বরণ, আরেকটা হচ্ছে গতিশক্তি, আরেকটা হচ্ছে বিভব শক্তি, গতিশক্তি এবং বিভব শক্তি। এই পাঁচটা ইকুয়েশন একটু লাগবে আমার, কিসের লাগবে, একটা হচ্ছে টি এর সাপেক্ষে মানে সময়ের সাপেক্ষে, সময় টি এর সাপেক্ষে, আরেকটা হচ্ছে অবস্থানের সাপেক্ষে, অবস্থান বলতে আমি বুঝাচ্ছি এক্স, অবস্থান কি বুঝাচ্ছি এক্স এর সাপেক্ষে, বুঝছো, তাহলে সময়ের সাপেক্ষে সরণ বেগ ত্বরণ গতিশক্তি বিভব শক্তি, অবস্থানের সাপেক্ষে কি সরণ বেগ ত্বরণ গতিশক্তি বিভব শক্তি, জাস্ট একটু মাথায় রাখো। দেখো আচ্ছা, এই গাধারা পর্যায়কালের একক কি সেকেন্ড, এটা বলতে হয় গাধা, সেকেন্ড। ঘূর্ণন সংখ্যার কোনো একক নাই, কম্পাঙ্কের একক কি হার্টজ, মূর্খ। আর বল ধ্রুবকের একক কি রে, নিউটন পার মিটার, নিউটন পার মিটার, এগুলা তুই পারবি, এগুলা নিয়ে প্যারা নিস না, এগুলা নিয়ে প্যারা নিস না, ওকে। তাহলে দেখ ভাই এই যে রাশিগুলো আছে না, এই রাশিগুলো কেমনে আসবে একটু জাস্ট মাথায় রাখবি, যে ভাই আমার জাস্ট সরণের সমীকরণটা কি বলতো, এক্স ইকুয়াল টু এ সাইন ওমেগা টি প্লাস ডেল্টা, এ সাইন ওমেগা টি প্লাস ডেল্টা, বুঝছিস। তাহলে যদি একে অন্তরীকরণ করে তাহলে বেগ পাবো, তাহলে ভিটা কত হবে বলতো, ওমেগা এ কস ওমেগা টি প্লাস ডেল্টা, বুঝছিস, ওমেগা টি প্লাস ডেল্টা। ত্বরণটা কি হবে, এটা হচ্ছে মাইনাস ওমেগা স্কয়ার এ সাইন
ওমেগা টি প্লাস ডেল্টা। আরেকটা কি আছে গতিশক্তি ভাইয়া, দেখো তো ঠিক আছে। ওকে সরি সরি, এটা হচ্ছে এই যে টানা ক্লাস চলতেছে তো। ওকে ঠিক আছে, এবার ঠিক আছে না? ওকে তাহলে ভাই দেখ, তাহলে ত্বরণটা আসতেছে কি বলতো, মাইনাস ওমেগা স্কয়ার এ সাইন ওমেগা টি প্লাস ডেল্টা। হ্যাঁ ওকে, কি আমার ফোনে তো এখনো হচ্ছে। ওকে ঠিক আছে ঠিক আছে, এই আসছি আসছি আমি। এবার আই দেখ ভাই, গতিশক্তি ডিপেন্ড করে কার উপর? বেগের উপর। তাহলে ভি কি ছিল বলতো, ওমেগা এ কস ওমেগা টি প্লাস ডেল্টা। তাই এর উপর যদি স্কয়ার করি তাহলে কি আসবে মনে রাখবা, গতিশক্তি আসবে ই কে হচ্ছে হাফ এম ওমেগা স্কয়ার এ স্কয়ার কস স্কয়ার ওমেগা টি প্লাস ডেল্টা, কস স্কয়ার ওমেগা টি প্লাস ডেল্টা। বুঝছো? এই যে এটাকে আমরা বলতে পারি এম ওমেগা স্কয়ারটাকে বলতে পারি কে। এম ওমেগা স্কয়ারটাকে কি বলি বলতো, এম ওমেগা স্কয়ার যেটা আছে, এম ওমেগা স্কয়ারকে আমরা বলি কি বলতো, কে। এটাকে বলি কে। তাহলে হাফ কে এ স্কয়ার কস স্কয়ার ওমেগা টি প্লাস ডেল্টা। বুঝছো? এরপরে আসো, এগুলো এক্সপ্লেইন কিন্তু আমরা ওই যে যেমন আমি অনিরূপণে পড়াইছি কিভাবে হইলো, ম্যাথ ফিজিক্সে আমাদের যে কোর্স আছে ওইখানে পড়াইছি। এখন কৃষির ক্লাসে এত ডিটেইলস পড়ানোর আসলে সুযোগ নাই, কিভাবে হইলো এই প্রমাণগুলোও করানো যায়। ওকে, এরপর আসো বিভব শক্তিটা কি ছিল বলতো, ইপিটা ছিল হাফ এম ওমেগা স্কয়ার এ স্কয়ার সাইন স্কয়ার ওমেগা টি প্লাস ডেল্টা। বুঝছো? সাইন স্কয়ার ওমেগা টি প্লাস ডেল্টা। ক্লিয়ার? জাস্ট ফর্মুলাগুলো তুমি একটু রিভিশনের মধ্যে লাগবা, একবার পড়বা দুইবার লিখবা, দুইবার পড়বা একবার লিখবা, ইনশাআল্লাহ আর লাগবে না, দুইবার পড়বা একবার লিখবা। ওকে, এরপর আসো অবস্থানের সাপেক্ষে আমার সরণটা তো ভাই ডিরেক্ট এক্স, তাই না? এক্স। বেগটা কি হবে, ভি হচ্ছে মনে রাখবা ওমেগা রুট ওভার এ স্কয়ার মাইনাস এক্স স্কয়ার, ওমেগা রুট ওভার এ স্কয়ার মাইনাস এক্স স্কয়ার, ওমেগা রুট ওভার এ স্কয়ার মাইনাস এক্স স্কয়ার। ত্বরণটা হবে, এটা হবে মাইনাস ওমেগা স্কয়ার এক্স। কি বলো তো, মাইনাস ওমেগা স্কয়ার এক্স, মাইনাস ওমেগা স্কয়ার এক্স। ক্লিয়ার? ওকে, এরপর আসো গতিশক্তিটা জাস্ট কি আসবে, যে হাফ এম ভি স্কয়ার, ভি স্কয়ার করো, তাহলে ই কে কি হাফ এম ভি স্কয়ার যদি আমি করি তাহলে হাফ এম ভি স্কয়ার, এর উপর যদি স্কয়ার করো তাহলে কত আসবে বলো তো, ওমেগা স্কয়ার রুট ওভার কি এ স্কয়ার মাইনাস এক্স স্কয়ার। বুঝছো? হাফ এম ওমেগা স্কয়ার এ স্কয়ার মাইনাস এক্স স্কয়ার কিভাবে আসলো, হাফ এম ভি স্কয়ার থেকে আসছে। বুঝছো? আর ইপিটা আসবে ডিরেক্ট, ইপিটা আসবে কি বলতো, হাফ এম ওমেগা স্কয়ার এক্স স্কয়ার। বুঝছো? বা হাফ কে এক্স স্কয়ার। বুঝছো? হাফ কে এক্স স্কয়ার। এইটা হচ্ছে এই পুরো চার্টটা, এই পুরো চার্টটা দুইবার রিডিং পড়বা, দুইবার রিডিং পড়বা, একবার লিখবা, একবার লিখবা। ঠিক আছে? বুঝে একবার লিখবা, একবার লিখবা হচ্ছে বুঝে। ঠিক আছে? একবার বুঝে লিখবা, ইনশাআল্লাহ আর বাইরে লাগবে না। ঠিক আছে? এই চার্টটা আমি যেটা দিছি তুমি দুইবার রিডিং পড়বা, একবার বুঝে লিখবা, ইনশাআল্লাহ মোর দ্যান এনাফ, ইনশাআল্লাহ মোর দ্যান এনাফ। ওকে, এবার আসো এই জায়গা থেকে আমরা দুইটা অবস্থান পাবো, একটা হচ্ছে সাম্যাবস্থান, একটা হচ্ছে সাম্যাবস্থান, আরেকটা হচ্ছে বিস্তার। কি বলতো, আরেকটা হচ্ছে বিস্তার। একটা হচ্ছে সাম্যাবস্থা, আরেকটা হচ্ছে বিস্তার। এই দুইটা জায়গা মাথায় রাখবা, সাম্যাবস্থা এবং বিস্তার, সাম্যাবস্থা এবং বিস্তার, এই দুটো জিনিস ভালোভাবে মাথায় রাখবা। যে ভাই সাম্যাবস্থায় কি হয় মনে রাখবা, সাম্যাবস্থায় আমার হচ্ছে দুটো জিনিস মাথায় রাখবা। যদি আমরা কখনো বলে সাম্যাবস্থা, সাম্যাবস্থায় মাথায় রাখবা যে ভিটা ম্যাক্সিমাম। কি বলতো, ভিটা ম্যাক্সিমাম, ভি ম্যাক্সিমাম হওয়ার কারণে ই কেটা ম্যাক্সিমাম। কি বলতো, ই কেটা ম্যাক্সিমাম। বুঝছো? বিস্তারে আমার এক্সটা ম্যাক্সিমাম এবং আর বাকি কি আছে পাঁচটার মধ্যে ভি আর ইকে গেছে, তাহলে আর কি আছে বলতো, এটা ম্যাক্সিমাম, আর এটা কি বলতো আমার হচ্ছে ইপিটা, ইপিটা ম্যাক্সিমাম, ইপিটা ম্যাক্সিমাম। তাহলে তুমি এবার বলতে পারবা যে ভাই তাহলে এইখানে হচ্ছে আমার এক্সটা মিনিমাম, এক্সটা মিনিমাম, এটা মিনিমাম, আর কি বলতো ইপিটা মিনিমাম। এই মিনিমাম কয়েকটা মান হচ্ছে শূন্য, এই মিনিমাম কয়েকটা মান কি বলতো শূন্য। বুঝছো? তাহলে এবার আসো এইখানে আমার দুইটা জিনিস মিনিমাম, কি কি মিনিমাম, আমি বলতে পারি এখানে ভিটা মিনিমাম, আর এখানে কি বলতো গতিশক্তি ইকেটা মিনিমাম। এই মিনিমাম মান কয়েকটা বলতো শূন্য। বুঝছো? মিনিমাম মানগুলা শূন্য। ক্লিয়ার? তাহলে এখন আসো ভাই, তাহলে সাম্যাবস্থায় আমার
সর্বোচ্চ কে কে? বেগ এবং কি গতিশক্তি। তাহলে বেগ যদি আমার গতি সর্বোচ্চ হয়, ভি ম্যাক্স কত রে? ওমেগা এ। কি বলো? ওমেগা এ। সর্বোচ্চ গতিশক্তি কত? মনে রাখবা হাফ কে এ স্কয়ার। সর্বোচ্চ গতিশক্তি কি বলতো? হাফ কে এক্স স্কয়ার। বিস্তার অবস্থানে সরণটা সর্বোচ্চ সেটা কি বলতো? এ এর মানের সমান। ত্বরণটা সর্বোচ্চ সেটা কি বলতো? ওমেগা স্কয়ার এ। কি বলতো? মাইনাস ওমেগা স্কয়ার এ। বুঝছো? যদি বলে সর্বোচ্চ ত্বরণের মান কত, যদি মান জিজ্ঞেস করে তাহলে সেটা শুধুমাত্র কি হবে? ওমেগা স্কয়ার এ। ক্লিয়ার? ওমেগা স্কয়ার এ। আর বিভব শক্তিটা কত হবে সর্বোচ্চ? সেম, হাফ কে এ স্কয়ার। এই চার্টটা ভালোভাবে পড়ে ফেলবা। ক্লিয়ার? এই চার্টটা জাস্ট সাম্যাবস্থায় কে সর্বোচ্চ কে সর্বনিম্ন, বিস্তারে কে সর্বোচ্চ কে সর্বনিম্ন, মানগুলো কত, জাস্ট রিডিং পড়বা। ওকে, এরপরে আসো। এখন এই জায়গাগুলো থেকে তোমার প্রশ্ন কেমন হয়? আসো একটু প্রশ্ন প্র্যাকটিস করি। আচ্ছা, এখানে আমার একটু টাইপিং মিস্টেক আছে। টুয়াইস পাই টি প্লাস ডেল্টা, এখানে আসে এত পাই, এখানে আসবে এত পাই। ঠিক আছে? ওকে, এবার একটু প্রশ্ন সলভ করো তো। সবাই প্রশ্ন সলভ করবা। কি বলছে দেখো? বলা আছে ভাই, সরল স্পন্দিত গতিসম্পন্ন কোন স্পন্দকের গতির সমীকরণ দেওয়া আছে x ইকুয়াল টু এটা হলে বলছে স্পন্দকটির কম্পাঙ্ক কত। কি বলছে? কম্পাঙ্ক কত। তাহলে ভাই এইটা যদি মিলাও, তাহলে আমরা যা পাইছি কি? x ইকুয়াল টু a sin ওমেগা টি প্লাস ডেল্টা, তাই না? ওমেগা টি প্লাস ডেল্টা। তাহলে এই জায়গায় ভাইয়া আমি কি এইটা বলতে পারি? দেখো তো, এই যে টি এর যে সহগ, এবার তুমি শুধু টি এর সহগটা নাও তো। তোমার এইখানে টি এর সহগ কত? 250 পাই। এখানে টি এর সহগ কত রে? ওমেগা না? তাহলে ওমেগা ইকুয়ালস টু আবার কত? টুয়াইস পাই এফ না? বুঝছো? তাহলে এই জায়গা থেকে তুমি পাই আর পাই কাটো, 2 দ্বারা যদি 250 কে কাটো কত? 125 না? তাহলে এফ কত আসতেছে বলো তো? 125 হার্টজ। বুঝছো? 125 হার্টজ। তাহলে অ্যানসারটা কি? বি। বুঝছো? দেখো তো পারো কিনা বলো। এই সবাই বুঝছো কিনা বলো। এই মাইর দেবো কিন্তু একবারে, হ্যাঁ? ভুল ভাল অ্যানসার দিলে কিন্তু মাইর হবে, হ্যাঁ? একবারে মাইর হবে। ওকে, তাহলে কি 125 হার্টজ। ক্লিয়ার? বুঝছো ভাই? জাস্ট আমি কি করছি? টি এর সহগ দুইটা নিছি, তাই না? ওকে, এরপরে আসো। এবার দেখো তো এইটা, এই যে এই সমীকরণটা দেওয়া আছে, দিয়ে বলছে সরল দোলন গতির কৌণিক কম্পাঙ্ক কত। এক্সট্রা ভাবে বাসায় প্র্যাকটিস করবা এটা, যে এই জায়গা থেকে এফ কত, টি কত, হ্যাঁ? এফ কত, টি কত বের করে ফেলবা। এখানে আমি বের করে দিচ্ছি। দেখো, প্রথম কাজ কি? ডি স্কয়ার এক্স বাই ডিটি স্কয়ার প্লাস এখানে কি আছে? 32x। তাহলে এই টুটারে সরাবো না? টুটারে যদি সরাই তাহলে মানে কি 2 ভাগ করে দিব, x ইকুয়াল টু 0, তাই না? তাহলে এখানে কত হইছে? আমার 1 হইছে না? 1 হইছে। তাহলে ভাই এই যে দেখো 32/16 এটা কি আমার ওমেগা স্কয়ার না? তাহলে ওমেগা স্কয়ার কি করলো? 32/16 মানে 32/2 মানে কত? 16। তাহলে ওমেগা কত রে? √16, তাই না? √16 মানে কত রে? 4 রেডিয়ান পার সেকেন্ড, তাই না? √16 মানে কত রে? 4 রেডিয়ান পার সেকেন্ড। ক্লিয়ার? √16 মানে কত? 4 রেডিয়ান পার সেকেন্ড। ক্লিয়ার? ইয়েস 4 রেডিয়ান পার সেকেন্ড। ওকে, এরপরে আসো। এটা দেখো তো, খুবই সুন্দর একটা প্রশ্ন। ঢাকা ইউনিভার্সিটিতে আসছিল 22-23 আসছিল। ওকে, কি বলছে দেখো? সরল দোলন গতিসম্পন্ন একটি বস্তু সাম্যাবস্থান থেকে x মিটার দূরত্বে, কি বলছে? সাম্যাবস্থান থেকে x মিটার দূরত্বে। তাহলে এটা কিসের মান বলো তো? সাম্যাবস্থান থেকে দূরত্ব হচ্ছে কি? x এর মান, তাই না? x এর মান 2 সেন্টিমিটার হলে কি বলছে বলো তো? তার গতিশক্তি স্থিতিশক্তির 3 গুণ। তাহলে বিস্তার কত? বলতে এর মান কত এটা বের করতে বলছে, তাই না? এর মান কত এটা বের করতে বলছে। তাহলে গতিশক্তি স্থিতিশক্তির 3 গুণ। কি বলছে দেখো? গতিশক্তি ই কে স্থিতিশক্তি ইপি এর 3 গুণ, তাই না? ইকে ইপি এর 3 গুণ। তাহলে ভাইয়া বলো গতিশক্তিটা কত? হাফ কে এ স্কয়ার মাইনাস এক্স স্কয়ার না? হাফ কে এ স্কয়ার মাইনাস এক্স স্কয়ার কি? গতিশক্তি সমীকরণ। 3 ইনটু বিভব শক্তি কত রে? হাফ কে এক্স স্কয়ার না? হাফ কে এক্স স্কয়ার। তাহলে দেখো ভাই, এখানে তুমি হাফ কে কাটতে পারো। তাহলে এখানে কত আসতেছে বলো তো? এ স্কয়ার মাইনাস এক্স স্কয়ার ইকুয়াল টু কত? 3x স্কয়ার না? তাহলে আমার কি বের করতে বলছে? এ বের করতে বলছে। তাহলে এ স্কয়ার ইকুয়াল টু কত? 3x স্কয়ার মাইনাস x স্কয়ার দিয়ে গেলে কত? 4x স্কয়ার। তাহলে বলো আসে এ কত আসতেছে? √4
4 ইন্টু এক্স এর ভ্যালু কত 2, তাহলে 2 স্কয়ার, 4 ইন্টু কত রে 2 স্কয়ার মানে কত 4, 4 চক 16, তার মানে কত 4 সেন্টিমিটার না, 4 সেন্টিমিটার। বুঝছো ম্যাথটা কি কঠিন বলো? ম্যাথটা কি কঠিন রে বলো? ম্যাথ কি কঠিন বলো? ম্যাথ কি কঠিন? এই বি কে বলছে রে, মাইক দিব কিন্তু, মাইক দিব কিন্তু, হ্যাঁ বলো। ডিজিটাল মাইর খাইছো তুই? ফোনের ওইখানে হাত মানে দিবি, আমি দুম করে একটা থাবত দিব, ঠিক আছে? ডিজিটাল মাইক দিব এখন, ঠিক আছে? হ্যাঁ 4 সেন্টিমিটার। এই যে হাসনাল বান্না ঠিক বলছে, এ মারুফ মাথায় মাইক দিব। 4 ইন্টু এক্স মানে কত 2, 2 স্কয়ার মানে 4, 4 চক 16, রুট ওভার 16 মানে কত 4। গাধা, এই গাধা মানে কিন্তু পরিশ্রমী, ঠিক আছে? ওকে এরপরে আসো, দেখো এটা জিএসটি তে আসছে তাই না? এটা জিএসটি তে আসছে। কি বলছে রে, কি বলছে দেখো, বলছে একটি সরল দোলকের সর্বোচ্চ বেগ দেওয়া আছে তাই না? সর্বোচ্চ বেগ দেওয়া আছে 0.3 মিটার পার সেকেন্ড, বিস্তার 0.6 হলে বলছে পর্যায়কাল কত? বলছে কি পর্যায়কাল কত? তুমি কি জানো বলো? ভি ম্যাক্স, ভি ম্যাক্স ওমেগা এ তাই না? ভি ম্যাক্স কত রে ওমেগা এ, ওমেগা এ। তাহলে ভাইয়া বলো ভি ম্যাক্স কত? 0.3, ওমেগা কত টুয়াইস পাই ভাগ টি ইনটু এ তাই না? তাহলে এখান থেকে বলো টিটা কত আসতেছে? টুয়াইস পাই ভাগ টিটা কত আছে? টুয়াইস পাই ভাগ 0.3, এর ভ্যালু কত রে? এর ভ্যালু কত? এর ভ্যালু আছে 0.06 তাই না? 0.06। এখন ভাইয়া ঘটনাটা কি হচ্ছে বলো? ঘটনাটা কি হচ্ছে? ঘটনাটা এমন হচ্ছে কি দেখো তো, তাহলে টুয়াইস পাই 0.3, এটাকে 3 উপরে 10 দিলাম, সমস্যা নাই। এখানে কি 6 নিচে 100 দিলাম। দেখো তোমাদের বুঝানোর সাথে আমি এভাবে লিখলাম। এখন তোমার কাছে এটা কি ইজি লাগবে না? 0 0 কাটো, এইটা দিয়ে যদি এটাকে কাটো কত আসে বলো? 2 তাই না? 2। তাহলে আলটিমেটলি উপরে কত আসছে বলো তো? 4 পাই ভাগ কত রে 10 না? অ্যানসার আছে নাই? 2 দ্বারা কাটাকাটি করো, তাহলে কত 2 পাই বাই 5 না? দেখো তো 2 দ্বারা যদি আমি কাটাকাটি করি, 2 দ্বারা যদি কাটাকাটি করি কত 2 আর 5, দেখো 2 পাই বাই 5, 2 পাই বাই 5। বুঝছো? দেখো তো হয় এই অ্যানসার কি হয় বলো? অ্যানসার কি হয়? হ্যাঁ হয়ে যায় তো। সো যেভাবে চিন্তা করাচ্ছি ইনশাআল্লাহ এভাবে চিন্তা করলে কম সময় তুমি অ্যানসার করতে পারবা ইনশাআল্লাহ, কম সময় তুমি অ্যানসার করতে পারবা। ওকে এরপরে আসো, এরপরে আসো এই যে এবার আসো স্প্রিং। স্প্রিং, এই স্প্রিং দেখছো সবাই? আচ্ছা দেখিস না, এই দেখ আমি স্প্রিং দেখাচ্ছি। মনে কর এই যে ভাই একটা স্প্রিং আছে, হ্যাঁ এই স্প্রিং আছে, এই স্প্রিংটাকে তুমি যদি সামনের দিকে আমি এফ বলে টানি, এফ বলে টানি, তাহলে কি হবে রে? স্প্রিংটা এরকম প্রসারণ হয়ে যাবে না? স্প্রিংটা এরকম কি প্রসারণ হয়ে গেল, ধরে নিলাম এক্স পরিমাণ প্রসারণ হয়েছে তাই না? এক্স পরিমাণ প্রসারণ হয়েছে। এখন সব স্প্রিং কি একই পরিমাণ প্রসারণ হবে না? কোন স্প্রিং কি পরিমাণ প্রসারণ হবে এটা ডিপেন্ড করে তার নিজস্ব ধর্মের উপর। তার নিজস্ব ধর্মটাকে বলি আমরা স্প্রিং ধ্রুবক। কি বলতো? স্প্রিং ধ্রুবক। তাহলে স্প্রিং ধ্রুবক কেটা হচ্ছে মনে রাখবা, স্প্রিং ধ্রুবক, স্প্রিং ধ্রুবক, স্প্রিং ধ্রুবক মনে রাখবা। স্প্রিং ধ্রুবক কেটা হচ্ছে, কেটা হচ্ছে এফ বাই এক্স। কি বলতো? এফ বাই এক্স। এফটাকে অনেক সময় আমরা বলি কি এমজি বাই এক্স, বুঝছো? এমজি বাই এক্স। তাহলে এই জায়গা থেকে আমরা একটা টার্ম পাই, সেটা কি বলতো? আমরা টার্ম পাই এমজি ইকুয়াল টু কে এক্স, এমজি ইকুয়াল টু কে এক্স। এটা মাথায় রাখবা। স্প্রিং ধ্রুবকের ক্ষেত্রে কি বলা যায় বলতো? এমজি ইকুয়ালস টু কে এক্স। ক্লিয়ার? ওকে এই জায়গা থেকে আরেকটা জিনিস ভালোভাবে মাথায় রাখবা, এই জায়গা থেকে এর একক কি আসবে বলতে পারবা? একক কি আসবে? এটা আসবে কি বলতো? নিউটন পার মিটার তাই না? নিউটন পার মিটার। নিউটন পার মিটারকে আমি এইভাবে লিখতে পারি, দেখো তো কেজি মিটার পার সেকেন্ড স্কয়ার হচ্ছে নিউটন ইনটু মিটার ইনভার্স 1। তাহলে এই জায়গা থেকে যদি আমি কাটাকাটিটা করি, মিটার আর মিটার ইনভার্স 1 কাটি, তাহলে কি আসতেছে বলতো? কেজি পার সেকেন্ড স্কয়ার। বুঝছো? কেজি পার সেকেন্ড স্কয়ার, এটা মাথায় রাখবা। স্প্রিং ধ্রুবকের এককটা মাথায় রাখবা, কেজি পার সেকেন্ড স্কয়ার। ক্লিয়ার? তাহলে এর মাত্রাটা কত হবে কেউ বলতে পারবা? বলো দেখি এর মাত্রাটা কত হবে? এর মাত্রাটা কত হবে বলো? এই যে কেজির কারণে কি এম টি ইনভার্স 2, বুঝছো? এম টি ইনভার্স 2। এটা এভাবেও থাকতে পারে, এটা এভাবেও থাকতে পারে এম এল টু দি পাওয়ার 0 টি ইনভার্স 2, এম এল টু দি পাওয়ার 0 টি ইনভার্স 2, এভাবেও থাকতে পারে। ক্লিয়ার? এভাবেও থাকতে পারে। এখন আসো, এখন আমরা যে জিনিসটা দেখব যে স্প্রিং প্রসারণে কৃত কাজ, মাথায় রাখবা। স্প্রিং, স্প্রিং প্রসারণে, স্প্রিং প্রসারণে কৃত কাজ, স্প্রিং প্রসারণে কৃত কাজ, খুব ভালোভাবে মাথায় রাখবা।
এটা অনেক বেশি ইম্পর্টেন্ট, এটা তোমার লাগবে দুইটা চ্যাপ্টারে লাগবে। এটা হচ্ছে ফার্স্ট পেপারের 5th চ্যাপ্টার প্লাস 8th চ্যাপ্টার, এই দুইটা চ্যাপ্টার লাগে। পঞ্চম অধ্যায় কার শক্তি ক্ষমতা আছে না, ওখানেও লাগবে এখানেও লাগবে, ঠিক আছে, ওখানেও লাগবে এখানেও লাগবে। এখানে দুইটা জিনিস আমি তোমাকে ক্লিয়ার করে দিবে একবারেই। দেখো কেস 1 কেস 2, এখানে দুইটা কেস আছে, ঠিক আছে, কেস 1 কেস 2। স্প্রিং প্রসারণীকৃত কাজের দুইটা কেস আছে। যদি তোমাকে বলে যে এক্স পরিমাণ প্রসারণে, কি বলতো, এক্স পরিমাণ প্রসারণে কি পরিমাণ কাজ করতে হবে, অথবা যদি বলে x1 হতে x2 প্রসারণে কি পরিমাণ কাজ করা লাগবে, এই দুটো জিনিস তোমার লাগে। x পরিমাণ প্রসারণে কি পরিমাণ কাজ করতে হয়, x1 হতে x2 প্রসারণে কি পরিমাণ কাজ করতে হয়, খুব ভালোভাবে মাথায় রাখবা ভাই। যদি বলে তোমার x পরিমাণ প্রসারণীকৃত কাজ, তাহলে মাথায় রাখবা w টা হবে হাফ কে এক্স স্কয়ার, বা হাফ f বাই x ইনটু কি x স্কয়ার, এটা মাথায় রাখবা। আর যদি বলে x1 থেকে x2, তাহলে মনে রাখবা হাফ কে x2 স্কয়ার মাইনাস x1 স্কয়ার, এখানে একটা জিনিস মাথায় রাখবা খুব ভালোভাবে, যে এই x আর এই x কিন্তু আলাদা। এই x টা হচ্ছে মনে রাখবা বলে সরণ, কি বলতো, বলে প্রসারণ। এটা হচ্ছে কৃতকাজ নির্ণয়ে প্রসারণ, বুঝছো, নির্ণয়ে প্রসারণ, কৃতকাজ নির্ণয়ে প্রসারণ। এই দুইটা x কিন্তু আলাদা, এই দুইটা x এক না, খুব ভালোভাবে মাথায় রাখবা। এই দুইটা কেস থেকে তুমি কি কৃতকাজটা বের করতে পারবা, বুঝছো সবাই? আয়াতুল জান্নাত, আলহামদুলিল্লাহ বাসি আছি রে। তুই এতক্ষণ কইছিলি, তুই ক্লাসে আসিস রে গাধা কোথাকার। এই গাধা মানে কিন্তু পরিশ্রমী, এটা কিন্তু গালি না, এটা প্রশংসা। হ্যাঁ, এটা কিন্তু প্রশংসা, ঠিক আছে। এই সবাই বুঝছিস রে ভাই? তাহলে স্প্রিং ধ্রুবক, স্প্রিং প্রসারণে কৃতকাজ, x পরিমাণ প্রসারণে, x1 থেকে x2 পরিমাণ প্রসারণে, এই দুটো জিনিস খুব ভালোভাবে মাথায় রাখবে ইনশাআল্লাহ। ক্লিয়ার? ওকে। এরপরে আয়, সবচেয়ে ইম্পর্টেন্ট একটা জায়গা হচ্ছে স্প্রিং এর খণ্ডায়ন। কি বলতো, স্প্রিং এর খণ্ডায়ন অনেক বেশি ইম্পর্টেন্ট। ঘটনাটা দেখ, মনে কর এই যে এটা তোর একটা স্প্রিং, এটা একটা স্প্রিং, এই স্প্রিং এর স্প্রিং ধ্রুবক কে, এখন এই স্প্রিংটাকে আমি মনে করি এভাবে কাটছি, m:n অনুপাতে কাটছি, ঠিক আছে, m:n অনুপাতে কাটছি। এখন ঘটনাটা হচ্ছে m অংশের স্প্রিং ধ্রুবক হবে km, আর n অংশের স্প্রিং ধ্রুবক হবে কি kn, বুঝছো, km, আর এটা হবে কি kn, kn। সহজ কথায় ভাইয়া বলো, আমি স্প্রিং যদি খণ্ডায়ন করি, মানে স্প্রিং এ কাটি, তাহলে স্প্রিং ধ্রুবক চেঞ্জ হবে, কি হবে, চেঞ্জ হবে। কিভাবে, m অংশে কাটছি, m অংশের স্প্রিং ধ্রুবক হবে km, n অংশের স্প্রিং ধ্রুবক হবে কি kn। আমাকে এই km আর kn টা বের করতে বলে, মনে রাখবা, যদি তোমাকে km বের করতে বলুক আর kn বের করতে বলুক, জাস্ট মাথায় রাখবা উপরে সবসময় হবে যতগুলো অংশে ভাগ করছো m প্লাস n, ডানে হবে মোট কে, বুঝছো, ডানে হবে মোট কে। যেহেতু তুমি m অংশের স্প্রিং ধ্রুবক বের করতেছো, নিচে হবে m, n অংশের স্প্রিং ধ্রুবক বের করতেছো, নিচে হবে n। ক্লিয়ার? এতটুকু মাথায় থাকবে। এখানে মাথায় রাখবা ভাইয়া, স্প্রিং খণ্ডায়নের ফলে, স্প্রিং খণ্ডায়নে কে এর মান বৃদ্ধি পায়, বুঝছো, কে এর মান বৃদ্ধি পায়, স্প্রিং খণ্ডায়নে কে এর মান বৃদ্ধি পায়। খুব ভালোভাবে মাথায় রাখবা, স্প্রিং যদি তুমি খণ্ডায়ন করো তাহলে কি হবে, কে এর মান বৃদ্ধি পাবে, ঠিক আছে। এখানে একটা জিনিস খুব ভালোভাবে নোট ডাউন করে রাখবা, একটা হচ্ছে স্প্রিংকে n সংখ্যক সমখণ্ডে বিভক্ত করলে, স্প্রিংকে n সংখ্যক সমখণ্ডে বিভক্ত করলে, যদি একটা স্প্রিংকে কেটে তুমি n সংখ্যক সমখণ্ডে বিভক্ত করো, তাহলে মাথায় রাখবা, তাহলে যে জিনিসটা তুমি মাথায় রাখবা সেটা হবে প্রতিটি খণ্ডের স্প্রিং ধ্রুবক। কি হবে, প্রতিটি খণ্ডের স্প্রিং ধ্রুবক, প্রতিটা খণ্ডের স্প্রিং ধ্রুবক কে n হবে n কে, বুঝছো, n কে মানে আগে যেটা ছিল তার n গুণ, কি হবে, প্রতিটা খণ্ডের স্প্রিং ধ্রুবক n গুণ হবে, কি হবে, n গুণ হবে, n
গুণ হবে, বুঝছো? n গুণ হবে। তার মানে তুমি যদি 5টা খণ্ডে ভাগ করো 5 কে, 10টা খণ্ডে 10 কে, 100টা খণ্ডে ভাগ করো 100 কে, বুঝছো? তুমি কোনটা আরেকবার রে দেখো, আমি যদি সমান ভাগে না ভাগ করি, m আর n অনুপাতে ভাগ করি একটা স্প্রিং কে, তাহলে m অংশের স্প্রিং ধ্রুবক হবে কি km, n অংশের স্প্রিং ধ্রুবক হবে কি kn। তাহলে km বলুক kn বলুক, উপরে রাখবো কি m প্লাস n, যতগুলো অংশে ভাগ করছি উপরে উপরে m প্লাস n, ডানে হচ্ছে মোট কে, আগে কত কে ছিল, নিচে কারি দিব, যে অংশের স্প্রিং ধ্রুবক তাকে নিচে দিব। তাহলে m অংশের স্প্রিং ধ্রুবক ডানে দিছি, নিচে দিছি m রে, n অংশের স্প্রিং ধ্রুবক নিচে দিছি n কে, বুঝছো? তাহলে এই জায়গা থেকে আমরা একটা সিদ্ধান্তে আসছি, স্প্রিং কে খণ্ডায়ন করলে, স্প্রিং কে খণ্ডায়ন করলে, স্প্রিং কে খণ্ডায়ন করলে কি কে এর মান বৃদ্ধি পায়। ওকে, এরপর আমি বলছি যে আমি যদি একটা স্প্রিং কে n সংখ্যক সমখণ্ডে ভাগ করি, প্রতিটা অংশের স্প্রিং ধ্রুবক হবে কি বলতো, n কে, বুঝছো? প্রতিটা অংশের স্প্রিং ধ্রুবক হবে n কে। ক্লিয়ার? মাথায় থাকবে কিনা বলো, বলো বলো, মাথায় থাকবে কিনা বলো দেখি। বলো দেখি মাথায় থাকবে কিনা, বলো বলো। ওকে, আসো এবার এরপরে আমরা এই ম্যাচটা দেখবো, যেটা বাংলাদেশ এগ্রিকালচার 17-18-তে আসছিল, 12তে আসছিল, 17-18-তে। সব একটু প্রশ্নটা পরে দেখি কি বলছে। কে স্প্রিং ধ্রুবক একটি স্প্রিং কে সাথে দুই অংশে এমন ভাগে ভাগ করা হলো যে একটির দৈর্ঘ্য অপরটির দ্বিগুণ, একটির দৈর্ঘ্য অপরটির দ্বিগুণ। তাহলে মনে করো স্প্রিংটা কেমন হইতে পারে, তাহলে এইটা একটা স্প্রিং যার স্প্রিং ধ্রুবক ছিল কে, তাহলে এইটাকে আমি এমন ভাবে ভাগ করছি, যদি এটা 2x হয়, এটা যদি এটা x হয় তাহলে এটা হবে 2x, তাই না? এইটা দ্বিগুণ এইটা, তাহলে বলছে অধিকতর লম্বা স্প্রিংটির স্প্রিং ধ্রুবক কত। তার মানে আমাকে এইটা জিজ্ঞেস করছে না, এইটা জিজ্ঞেস করছে না। তাহলে k 2x কত হবে, যতগুলো অংশে ভাগ করছি দুইটা সমষ্টি কত 2x প্লাস x, ডানে কি হবে মোট কে, নিচে কি হবে 2x এর, তাহলে কি 2x না, তাহলে কত হবে বলো তো 3x বাই 2x কে, তাই না? 2x কে। তাহলে যদি ভাই x কাটো, তাহলে 3 কে ভাগ 2, 3 ভাগ 2 কে, 3 ভাগ 2, এই যে 3 ভাগ 2 কে, বুঝছো? 3 ভাগ 2 কে। ক্লিয়ার? মাথায় থাকবে বলো, এই সবাই কমেন্ট করো মাথায় থাকবে কিনা। 3 ভাগ 2 কে মাথায় থাকবে সবার, থাকা উচিত ইনশাআল্লাহ, মাথায় থাকা উচিত। ওকে, ইয়েস ইয়েস, 3 ভাগ 2 কে। এরপরে আসো, এরপরে এইটা খুবই মানে কি করব, সো কল্ড একটা সুন্দর একটা প্রশ্ন। দেখো কি বলা আছে, প্রশ্নটা পড়তে তোমার মোটামুটি দাঁতটা ভাঙবে তো, তাই না? ভাঙার কিছু নাই, ঘটনাটা দেখো। F1 F2 বল দ্বারা এত 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 স্প্রিং ধ্রুবক বিশিষ্ট, তাহলে এটা হচ্ছে দুইটা স্প্রিং ধ্রুবক বিশিষ্ট, দুইটা স্প্রিংকে প্রসারিত করা হলো। যদি স্প্রিং প্রসারণে কৃতকাজের মান সমান হয়, কৃতকাজের মান সমান, বুঝছো? তাহলে বলছে আমার F1 F2 এর মান কত। তাহলে ভাইয়া বলো F ইকুয়াল টু আমরা কি জানি বলো তো, F ইকুয়াল টু kx, তাই না? kx। তাহলে ভাইয়া আমার F1 ভাগ F2 কত আসবে বলো, তাহলে আমার F1 ভাগ F2 কত আসবে, তাহলে k1 x1 বাই কি k2 x2, তাই না? তাহলে আমি k1 k2 জানি, আমি কি x1 x2 জানি, তাহলে বলো, তাহলে আমার k1 টা কত আসতেছে, k1 টা আসতেছে 16, k2 টা কত আসতেছে 25, এটা হচ্ছে k1, এটা কি k2, তাহলে 16 ভাগ 25। এখন x1 x2 কি তুমি জানো না? x1 x2 নির্ণয় করার জন্য তোমাকে বলছে না w1 ইকুয়ালস টু w2, এটা বলছে না? w কত, হাফ k x1 স্কয়ার ইকুয়াল টু কি হাফ k1 x1 স্কয়ার কি হাফ k2 x2 স্কয়ার, তাই না? এই তো, তাহলে এই জায়গা থেকে তুমি আসো তো, হাফ হাফ যদি কাটো তাহলে তোমার এখানে লাগতেছে কি কত x1 ভাগ x2, তাহলে এখানে আসো তো, তাহলে x1 ভাগ x2, x1 ভাগ x2 তাহলে কত আসবে রুট ওভার k2 বাই k1 না, রুট ওভার k2 ভাগ k1, রুট ওভার k2 বাই k1 এর মান কত, k2 এর ভ্যালু কত রে 25 বাই কত রে 25 ভাগ 16, তাহলে রুট ওভার 25 মানে কত 5 ভাগ 4 না, বলো তো 5 ভাগ 4 না, বুঝছো? এই যে x1 ভাগ x2 কত 5 ভাগ 4, তাহলে আসবে 5 ভাগ 4, বুঝছো ভাই প্রশ্নটা, বুঝছো? তাহলে এই জায়গা থেকে তুমি যদি কাটাকাটিটা একটু করে ফেলো, তাহলে কত আসবে, যদি কাটাকাটি করে কত 5 5 25, 4 চোখ 16, তাহলে কত আসতেছে 4/5, বুঝছো? এই দেখো 4/5 অ্যান্সার, এই দেখো 4/5 অ্যান্সার কোনটা আছে, এই যে 4/5 অ্যান্সার। ক্লিয়ার? বুঝছো?
তাহলে এই প্রশ্নটাকে বলতেছি আমরা সরাসরি তুমি উত্তর পাবা না, তোমাকে একটা অন্য একটা ক্লুর হেল্প নিতে হবে, যে বলছে কৃতকাজ সমান, কৃতকাজ সমান, এই যে কৃতকাজ সমান, ক্লিয়ার, ওইটা তুমি হেল্প নিবা। ক্লিয়ার? এই জনগণ বুঝছেন সবাই? বুঝছেন সবাই? ওকে ওকে ওকে, এরপরে আসো, এরপরে আসো। এবার দেখো কি বলছে, বলছে 50 নিউটন পার মিটার স্প্রিং ধ্রুবক বিশিষ্ট একটি স্প্রিংকে সমান 3 ভাগে, সমান 3 ভাগে কাটা হইছে, সমান 3 ভাগে কাটা হইছে। বলছে প্রতিটি খণ্ডের স্প্রিং ধ্রুবক কত? তাহলে প্রতিটি খণ্ডের স্প্রিং ধ্রুবক, তাহলে যদি সমান n সংখ্যক সমখণ্ডক, সমখণ্ডক হয়, n সংখ্যক সমখণ্ডক হয়, তাহলে কে প্রাইমটা হবে, কে প্রাইমটা কি হবে বলতো? n কে না? তাহলে এখানে কয়টা খণ্ডে রে? 3টা খণ্ডে, তাই না? 3টা খণ্ডে, তাহলে 3 ইনটু কে এর ভ্যালু কত রে? 50, তাহলে 3 ইনটু 50, তাহলে 3 50 150, 150 নিউটন পার মিটার। বুঝছো? 150 নিউটন পার মিটার, 150 নিউটন পার মিটার। ক্লিয়ার? 150 নিউটন পার মিটার। বুঝছো সবাই? বুঝছো? হ্যাঁ, 3 এর সি 150 নিউটন পার মিটার। ক্লিয়ার? 150 নিউটন পার মিটার, 150 নিউটন পার মিটার। ক্লিয়ার? ওকে ওকে, এরপরে আসো, এরপরে আসো। এবার দেখো তো, এই দেখো জিএসটি 24-25 আসছে, জিএসটি 24-25 আসছে। কি বলছে দেখো, কে এল দৈর্ঘ্য কে স্প্রিং ধ্রুবক বিশিষ্ট একটি স্প্রিং কে কেটে 4 টুকরা, সমান 4 টুকরা, তাহলে সমান যদি 4 টুকরা হয়, 4 টুকরা সমান 4 টুকরা হয়, তাহলে কি হবে? কে প্রাইমটা হবে 4 কে না? কে প্রাইমটা কি হবে রে? 4 কে। এই যে প্রতি টুকরার স্প্রিং ধ্রুবক কি হবে? প্রতি টুকরার স্প্রিং ধ্রুবক 4 কে। ডিরেক্ট অ্যানসার, ডিরেক্ট অ্যানসার। বুঝছো? ডিরেক্ট অ্যানসার। এ বুঝছো রে? ইয়েস স্যারের ডি 4 কে, 4 কে, 4 কে, হ্যাঁ 4 কে। এরপরে দেখো কোনটি স্প্রিং ধ্রুবকের মাত্রা, স্প্রিং ধ্রুবকের মাত্রা কোনটা? এই যে দেখো mt ইনভার্স 2, তাই না? স্প্রিং ধ্রুবকের মাত্রা কোনটা রে? mt ইনভার্স 2। ক্লিয়ার? স্প্রিং ধ্রুবকের মাত্রা কোনটা? mt ইনভার্স 2। ঠিক আছে? স্প্রিং ধ্রুবকের মাত্রা কোনটা? mt ইনভার্স 2, তাই না? ওকে ওকে ওকে, এরপরে আসো। এরপরে আরেকটা সুন্দর প্রশ্ন, যেটা জিএসটি 20-21 আসছে, জিএসটি 20-21 আসছে। কি বলছে দেখো, সরল স্পন্দিত গতিসম্পন্ন সরণের সমীকরণ দেওয়া আছে, সরণের সমীকরণ দেওয়া আছে, স্প্রিং ধ্রুবকের মানও দেওয়া আছে, এবং টি এর মান এত হলে বিভব শক্তি কত? কি বলছে? বিভব শক্তি কত? তুমি জানো বিভব শক্তি ইপি কত রে? ইপি হচ্ছে হাফ কে এক্স স্কয়ার, তাই না? তাহলে হাফ কে এর ভ্যালু কত? কে এর ভ্যালু হচ্ছে তোমার 30। তুমি কি জানো এক্স কত? এক্স জানো? তাহলে তোমাকে এক্সটা বের করে নিতে হবে না? তাহলে কি করতে হবে? এক্সটা বের করে নিতে হবে। তাহলে তুমি জানো এক্স, এক্স কত দেওয়া আছে এখানে? 2 sin 3t না? 2 sin 3t। তাহলে বলো 2 sin 3 ইনটু টি এর ভ্যালু কত রে? টি এর ভ্যালু কত? পাই ভাগ 9, পাই ভাগ 9। যদি কাটাকাটি করো কত? 3। তাহলে কত? 2 sin পাই বাই 3, তাই না? 2 sin পাই বাই 3। sin পাই বাই 3 এর মান কত? sin 60 ডিগ্রি, তাই না? sin 60 ডিগ্রি। তাহলে 2 ইনটু sin 60 ডিগ্রির মান কত? √3/2। যদি কাটাকাটি করো কত, তাহলে কত আসছে? √3, তাই না? তাহলে x স্কয়ার √3 এর উপর স্কয়ার মানে কত রে? 3, তাই না? বুঝছো? x এর ভ্যালু কত আসছে তোমার? √3। x এর ভ্যালু কত? √3। তোমার লাগবে কি x স্কয়ার, তাহলে √3 এর উপর স্কয়ার করলে কত? শুধু 3। তাহলে এখন কাটাকাটিটা করো, যদি কাটাকাটি করো কত? 15, তাই না? 30 দুগুণে 15, মানে 15 দুগুণে 30, 3 15 45। বুঝছো? 45 জুল। ক্লিয়ার? দেখো ভাইয়া, প্রশ্ন দেখে ভয় পাওয়া যাবে না, প্রশ্ন দেখে ভয় পাওয়া যাবে না। আমি যেভাবে চিন্তা করতেছি তুমি সেভাবে চিন্তা করতে পারলে তুমি পারবা ইনশাআল্লাহ। আমি কনফিডেন্ট তোমার উপর, আমি কনফিডেন্ট তোমার উপর, তুমি পারবা ইনশাআল্লাহ। ঠিক আছে? বুঝছো সবাই? আমি তোমার উপর কনফিডেন্ট ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। ওকে, এরপর আসো লাস্ট টপিক, সবচেয়ে ইম্পর্টেন্ট টপিকস, মোস্ট ইম্পর্টেন্ট বাট লাস্ট টপিক আজকে। ঘটনাটা দেখো এখানে কি বলছে। সরল দোলকের ক্ষেত্রে আমরা কি জানি বলো? সরল দোলকের ক্ষেত্রে আমরা জানি যে টি ইকুয়ালস টু কি বলতো? টুয়াইস পাই রুট ওভার এল ভাগ জি, তাই না? টুয়াইস পাই রুট ওভার এল ভাগ জি। এখন ভাইয়া এই জায়গা থেকে আমরা দুইটা ইনফরমেশন খুব ভালোভাবে বের করতে পারি। কি কি বলতো? এখান থেকে আমরা দুইটা ইনফরমেশন খুব ভালোভাবে বের করতে পারি, যে টি সমানুপাতিক কি বলতো? রুট ওভার এল, আর কি এল সমানুপাতিক টি স্কয়ার, তাই না? এল সমানুপাতিক টি স্কয়ার। এই দুটো সম্পর্ক আমরা জানি, তাই না? এই দুটো সম্পর্ক আমরা জানি, টি সমানুপাতিক রুট ওভার এল আর এল সমানুপাতিক টি স্কয়ার। তার মানে এইখানে জাস্ট খুব ক্লিয়ারলি মাথায় রাখবা যে ভাই
এল এন এল কে এন গুণ করলে এল কে এন গুণ করলে আমার টি প্রাইমটা হবে রুট ওভার এন ইন্টু টি ওয়ান, তাই না? আর এখানে টি কে এন গুণ করলে আমার এল প্রাইমটা হবে কি বলতো, এন স্কোয়ার ইন্টু এল ওয়ান, এন স্কোয়ার ইন্টু এল ওয়ান। এটা মাথায় থাকবে ইনশাল্লাহ, থাকা উচিত। এরপরে আসো, যদি আমি এবার এল কে x% বৃদ্ধি করি, এল কে যদি x% বৃদ্ধি করি, তাহলে আমার টি প্রাইমটা কি হবে জানো, রুট ওভার 1 প্লাস x/100, x/100 ইন্টু টি ওয়ান। বুঝছো? x/100 ইন্টু টি ওয়ান। কারণ কি ভাই, তুমি এল কে যেমনে চেঞ্জ করো না কেন, টিটা কি রুট আকারে চেঞ্জ হবে না? টিটা কি হবে, রুট আকারে চেঞ্জ হবে। ক্লিয়ার? ওকে। এরপরে দেখো, যদি এখানে আমি টি কে x% বৃদ্ধি করি, তাহলে আমার এল প্রাইমটা কি হবে জানিস, 1 প্লাস x/100, কি বলতো, x/100 হোল স্কয়ার ইন্টু এল ওয়ান। ক্লিয়ার? সো এই জিনিসটা এগ্রির জন্য মোস্ট ইম্পর্টেন্ট। ক্লিয়ার? সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে এগ্রির জন্য এই পার্টটা। খুব ভালোভাবে মাথায় রাখবি ভাই, ঠিক আছে? খুব ভালোভাবে মাথায় রাখবি যে ভাইয়া আমি যদি দৈর্ঘ্য এন গুণ করি, তাহলে আমার দোলনকাল হবে রুট ওভার এন গুণ, দৈর্ঘ্য যদি x% বাড়াই রুট ওভার 1 প্লাস x/100, যদি আমি দোলনকালকে এন গুণ করি দৈর্ঘ্যটা হবে এন স্কয়ার গুণ, যদি দোলনকালকে x% বাড়াই তাহলে আমার দৈর্ঘ্যটা হবে 1 প্লাস x/100 হোল স্কয়ার। ঠিক আছে? মাথায় রাখতে হবে তোমার ইনশাআল্লাহ, ঠিক আছে? মাথায় রাখতে হবে। ওকে, এরপরে আসো, এই জায়গা থেকে আমরা কয়েকটা জিনিস চিন্তা করতে পারি। আবার এখানে আমি বলতে পারি কি বলতো, এখানে আমি এই জিনিসটা বলতে পারি, কোন জিনিসটা আমি বলতে পারি, যে টি সমানুপাতিক 1 ভাগ রুট ওভার জি, টি সমানুপাতিক 1 ভাগ রুট ওভার জি। তাহলে এইটা আমার বলতেছে কি বলতো, আমার যদি জি এর মানটা বৃদ্ধি পায় তাহলে কি হবে, টি এর মানটা হ্রাস পাবে, তাই না? জি এর মান বাড়লে কি হবে, টি এর মানটা হ্রাস পাবে, তাই তো? জি এর মান বাড়লে টি এর মান হ্রাস পাবে। ওকে ওকে। এরপরে এই জায়গা থেকে তুমি আমার এইটা বলতে পারো যে ভাইয়া জি ইকুয়ালস টু আবার কি বলতো, জিএম বাই আর স্কয়ার, তাই না? জিএম বাই আর স্কয়ার। তাহলে এইখান থেকে তুমি বলতে পারো যে জি সমানুপাতিক এম আর কি, জি সমানুপাতিক 1 বাই আর স্কয়ার, তাই না? 1 বাই আর স্কয়ার। তাহলে ভাইয়া এই জায়গা থেকে তুমি কয়েকটা ইনফরমেশন বের করতে পারবা। কি কি ইনফরমেশন বের করতে পারবা? তুমি বলতে পারবা যে টি সমানুপাতিক 1 ভাগ রুট ওভার জি সমানুপাতিক, এখন রুট ওভার জি সমানুপাতিক রুট ওভার এম না, তাহলে এই জায়গা থেকে তুমি বলতে পারো 1 ভাগ রুট ওভার এম সমানুপাতিক আর। বুঝছো? সমানুপাতিক আর, কারণ জি সমানুপাতিক 1 ভাগ আর স্কয়ার, তাহলে রুট ওভার জি শুধু আর। সো এই যে বক্সটা দিছি না, এই বক্সটা খুব ভালোভাবে মাথায় রাখবা, ক্লিয়ার? এই বক্সটা টি সমানুপাতিক 1 ভাগ রুট ওভার জি সমানুপাতিক 1 ভাগ রুট ওভার এম সমানুপাতিক 1 ভাগ আর। ক্লিয়ার? সো এই জায়গা থেকে আমি যদি এরকম বলি তোমাকে যে দুটি গ্রহে যদি তোমাকে আমি এইটা বলার ট্রাই করি, তুমি দেখো পারো কিনা। যদি দুইটা গ্রহের কথা বলি যে টি এ ভাগ টিবি, তুমি কি বলবা বলো তো? তুমি বলবা রুট ওভার টি এর সাথে এম কি বর্গমূলের ব্যস্তানুপাতিক, তাহলে এম বি বাই এম এ ইনটু কি হবে বলো তো, আর এ বাই আর বি না, আর এ বাই আর বি। ক্লিয়ার? সো সরল দোলকের এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট, খুব ভালোভাবে মাথায় রাখবা, খুব ইম্পর্টেন্ট তোমাদের জন্য। ঠিক আছে? খুব ইম্পর্টেন্ট, সবাই বুঝছো এতটুকু? খুব ভালোভাবে মাথায় রাখবা। হ্যাঁ, ওকে। এই জায়গা থেকে আমরা দেখব যেটা দোলনকাল হ্রাস পায় কেমনে, বৃদ্ধি পায় কেমনে, কি কি কারণে দোলনকাল হ্রাস পায় এবং বৃদ্ধি পায়। বুঝছো? কি কি কারণে দোলনকাল হ্রাস পায় এবং বৃদ্ধি পায়। তাহলে দেখো তো ভাইয়া, আমার টিটা হ্রাস পাবে কি কি কারণে, আর টিটা হচ্ছে তোমার বৃদ্ধি পাবে কি কি কারণে, টি বৃদ্ধি পাবে কি কি কারণে। এখানে আমরা যদি পয়েন্ট আউট করার ট্রাই করি, টি হ্রাস পাবে কি কি কারণে, টি বৃদ্ধি পাবে কি কি কারণে। দেখো ভাইয়া, তোমার টি হ্রাস পাওয়ার প্রথম যে কারণটা যদি কি হয় বলতো, তাহলে টি সমানুপাতিক রুট ওভার এল, তাই না? এবং টি সমানুপাতিক 1 ভাগ, আচ্ছা এই দুটো আমি দূরে লিখি, দেখো খুব সুন্দরভাবে মাথায় রাখবা তুমি যে টি সমানুপাতিক রুট ওভার এল আর টি সমানুপাতিক 1 ভাগ রুট ওভার জি।
তাহলে ভাই টি হ্রাস পাবে যদি কি হয় বলতো, যদি এল কমে যায়, তাই না? যদি কি হয় এল কমে যায়, অথবা 2 নম্বরে তুমি বলতে পারো যদি জি এর মানটা বৃদ্ধি পায়, তাই না? তো টি বৃদ্ধি পাবে কি কি কারণে? 1 নম্বরে তুমি বলতে পারো যদি আমার কি হয় দৈর্ঘ্যটা বৃদ্ধি পায়, অথবা কি বলতো মনে রাখবা যদি আমার কি হয় জিটা কমে যায়, তাই না? জিটা কমে যায়। তাহলে এই দুইটা কারণে আমাদের কি হবে, জি কমলে অথবা কি বলতো এল বাড়লে, এল কমলে অথবা কি জি বাড়লে। এখন তুমি আমাকে বলতে পারবা যে ভাইয়া তোমার এল কমে কখন, দৈর্ঘ্য কমে যায় কখন? মনে রাখবা শীতকালে, কি বলতো শীতকালে। ছেলেরা খুব এটা ভালোভাবে বুঝবি, শীতকালে দৈর্ঘ্য কমে যাবে, তাই না? ছেলেরা খুব ভালোভাবে বুঝবি। আচ্ছা, দৈর্ঘ্য বাড়ে কখন? গ্রীষ্মকালে, কি বলতো গ্রীষ্মকালে। হ্যাঁ, গ্রীষ্মকালে, বুঝছো? গ্রীষ্মকালে। আরেকটা বিষয় খুব ভালোভাবে মাথায় রাখবি, শীতকালে দৈর্ঘ্য কমে যায় তার মানে তাপমাত্রা কমলে, তাই না? তাপমাত্রা কমলে, বুঝছো? তাপমাত্রা কমলে, বুঝছো? ওকে, তাহলে দৈর্ঘ্য বাড়ে গ্রীষ্মকালে তার মানে কি বলতো তাপমাত্রা বাড়লে। হ্যাঁ, তাপমাত্রা বাড়লে। সহজ বাংলা কথা দেখো ভাই, তাহলে ভাইয়া তোমার দোলনকাল বাড়বে কখন? যদি গ্রীষ্মকাল বা তাপমাত্রা বাড়লে। দোলনকাল কমবে কখন? শীতকালে বা কি তাপমাত্রা কমলে। দোলনকাল বাড়বে আরেকটা রিজন আছে, দৈর্ঘ্য বাড়বে যদি মনে রাখো যে বব তরল দ্বারা অর্ধপূর্ণ করলে, কি বলতো তরল দ্বারা অর্ধপূর্ণ করলে, বল তরল দ্বারা কি অর্ধপূর্ণ করলে, বুঝছো? এই কয়েকটা কারণে কি তোমার দোলনকাল বাড়ে। ওকে, এরপর আসো ভাই আরেকটা জিনিস মাথায় রাখবে, জি বারে কোথায় বলতে পারবা? জি বারে কি বলতো মেরুতে, তাই না? জি বারে মেরুতে। তুমি যদি মেরুতে যাও জি বাড়বে, জি যদি বাড়ে টি এর মানটা কি হবে? কমে যাবে। আচ্ছা, আরেকটা কথা বলতে পারবা জি বাড়ে কোথায়? মনে রাখবা এ ত্বরণে লিফট উপরে উঠলে, বুঝছো? এইখান থেকে এগ্রিতে অনেক বেশি প্রশ্ন আসে, উপরে উঠলে এ ত্বরণে লিফট উপরে যদি উঠে তাহলে কি হবে? তোমার জি এর মানটা বাড়বে। এই কয়েকটা কারণে এল কমে জি বাড়ে, এল কমলে জি বাড়লে কি টি এর মান হ্রাস পায়। মাথায় রাখবা খুব ভালোভাবে। জি কমে কোথায়? জি কমে কোথায় বলতে পারবা? পাহাড়ে। জি কমে কোথায়? পাহাড়ে। আরেকটা কথা বলতো খনিতে, তাই না? পাহাড়ে, খনিতে। আরেকটা কোথায় রে? এ ত্বরণে লিফট নিচে নামলে, তাই না? নিচে নামলে, এ ত্বরণে লিফট নিচে নামলে, বুঝছো? এ ত্বরণে লিফট নিচে নামলে। সো এই কয়েকটা কারণে দোলনকাল হ্রাস পায় বৃদ্ধি পায়, খুব ভালোভাবে মাথায় রাখবে, ঠিক আছে? ইয়েস, হ্যাঁ। ওকে, এরপর আসো ভাই, তাহলে মনে রাখবা টি হ্রাস পাওয়া মানে, টি কমে যাওয়া মানে হচ্ছে, টি কমে যাওয়ার মানেটা কি বলতো? টি কমে যাওয়ার মানে হচ্ছে সময় লাভ করে। হ্যাঁ, সময় লাভ করে। টি কমে যাওয়ার মানে সময় লাভ করে, বুঝছো? এটা খুব ভালোভাবে মাথায় রাখবা। টি কমে যাওয়ার মানে সময় লাভ করে, এর মানে হচ্ছে দ্রুত চলে। কি চলে? দ্রুত চলে, বুঝছো? দ্রুত চলে। টি বাড়ার মানে হচ্ছে সময় হারায় ধীরে চলে, বুঝছো? ধীরে চলে, ঠিক আছে? ধীরে চলে। সো ভাই এইটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট ফর এগ্রির জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। হ্যাঁ, এটা হচ্ছে এগ্রির জন্য এই চার্টটা অনেক বেশি ইম্পর্টেন্ট, বুঝছো? তোমাকে আমি যেভাবে বুঝাইলাম তুমি মুখস্থ না করে জাস্ট কি কি কারণে এই চেঞ্জগুলো ঘটতেছে এটা শুধু মাথায় রাখবে ইনশাআল্লাহ, তাহলে ইনশাআল্লাহ হয়ে যাবে। ওকে, সমুদ্রের তলদেশ বলতে এই খনিতে গেলে আর তলদেশ যাওয়া লাগবে না, গাধা কথা। ওকে, এরপরে আয় ভাই, এরপরে আমরা যেটা দেখবো, কই গেল রে? সেকেন্ড দোলক। খুব ভালোভাবে মাথায় রাখবি সেকেন্ড দোলকের ক্ষেত্রে যে ভাই আমার দোলনকালটা কোথায়? টিটা হচ্ছে আমার সেকেন্ড দোলকের কত? 2 সেকেন্ড, তাই না? 2 সেকেন্ড। এই জায়গা থেকে মাথায় রাখবি, এই জায়গা থেকে যে জিনিসটা তুমি মাথায় রাখবা, দোলনকাল 2 সেকেন্ড। এই জায়গা থেকে অনেক কয়েকটা ইনফরমেশন আছে। যদি বলি যে হচ্ছে অর্ধ দোলনকাল, তাহলে কি হবে বলতো? 1 সেকেন্ড। এই অর্ধ দোলনকালটা হচ্ছে একটি টিক দেওয়ার সময়, কি বলতো? একটি টিক দেওয়ার সময়। একটা টিক দেওয়ার সময় কি বলতো? তোমার অর্ধ দোলনকাল, বুঝছো? আচ্ছা, দোলনকাল 2 সেকেন্ড। মনে রাখবা কম্পাঙ্ক এফটা হচ্ছে
0.5 হার্টজ, কি বলতো 0.5 হার্টজ, বুঝছো? আর দৈর্ঘ্যটা হবে 0.993 মিটার, বুঝছো? এই কয়েকটা ইনফরমেশন খুব ভালোভাবে মাথায় রাখবা, এই কয়েকটা ইনফরমেশন খুব ভালোভাবে মাথায় রাখবা, ঠিক আছে? ওকে, এখন এই জায়গা থেকে যদি বলে মহাকাশে বা অসীমে, কি বলতো? মহাকাশে বা অসীমে, যদি বলে মহাকাশে বা অসীমে, তাহলে মাথায় রাখবা মহাকাশে বা অসীমে না, মহাকাশে বা ভূকেন্দ্রে, মনে রাখবা মহাকাশে বা ভূকেন্দ্রে যদি বলে তোমাকে, মহাকাশে বা ভূকেন্দ্রে, মহাকাশে বা যদি ভূকেন্দ্রে বলে তাহলে মনে রাখবা মহাকাশে বা ভূকেন্দ্রে বললে তোমার টিটা হবে অসীম আর এফটা হবে 0 হার্টজ। অসীম বা থেমে যাবে, কি বলতো? ঘড়িটা থেমে যাবে, অসীম মানে কি থেমে যাবে, ক্লিয়ার? সো এই কয়েকটা ইনফরমেশন খুব ভালোভাবে মাথায় রাখবা, ইনশাআল্লাহ এবারে কিছু লাগবে না। আসো এবার একটু প্র্যাকটিস করি। যেমন এই ম্যাথটা একটু দেখো তো কি বলছে। ক্লাস্টার এগ্রি তোমার হচ্ছে 2320 আসছে, হ্যাঁ ক্লাস্টার এগ্রি 2320 আসছে। কি বলছে দেখো তো, কোন একটি সেকেন্ড দোলকের দোলনকালের অনুপাত বলছে, তাই না? দোলনকালের অনুপাত বলছে 2:3 হলে কার্যকর দৈর্ঘ্যের অনুপাত কত? কার্যকর দৈর্ঘ্যের অনুপাত কত? তুমি কি জানো বলো তো? তুমি জানো L সমানুপাতিক T স্কয়ার, তাই না? L সমানুপাতিক T স্কয়ার, তার মানে L1 ভাগ L2 কত আসবে রে? T1 ভাগ T2 এর উপর কি হোল স্কয়ার, তাই না? তাহলে T1 ভাগ T2 কত? 2/3 এর উপর হোল স্কয়ার, তার মানে কত রে? 4 ভাগ 9, তাই না? 4 ভাগ 9, তাই না? ওই যে 4 ভাগ 9, বুঝছো? বলো এগুলো কি সময় লাগবে রে? সময় লাগবে না, সময় লাগবে না ইনশাআল্লাহ, সময় লাগবে না ইনশাআল্লাহ। ওকে ওকে, এরপরে আসো, এরপরে দেখো বলছে একটি সেকেন্ড দোলকের কার্যকরী দৈর্ঘ্য দেওয়া আছে, কার্যকরী দৈর্ঘ্য কত? 100 সেন্টিমিটার, এবং দোলনকাল হচ্ছে মানে একটা সেকেন্ড দোলকের একবারে নেই, দোলনকাল হচ্ছে 2 সেকেন্ড, তাই না? এবার বলছে কার্যকরী দৈর্ঘ্য 64 সেন্টিমিটার হলে দোলনকাল কত সেকেন্ড, তাই না? তাহলে ভাইয়া সেম ভাবেই তুমি চিন্তা করবা। তাহলে T1 দেখো, তাহলে T সমানুপাতিক কি √L না? তাহলে এই জায়গা থেকে T আমি 64 যেটা, তাহলে দেখো তাহলে T প্রাইম ভাগ T ইকুয়াল টু কি হবে? √L প্রাইম বাই L। তাহলে T প্রাইমটা আমি বের করবো, তার মানে √, উপরে যদি আমি 64 দেই, নিচে কত দেব? 100। অতএব আচ্ছা এটা আমি পরে দেই, তাহলে বলো T প্রাইমটা আমার কত হবে? T প্রাইমটা কত হবে? √64/100 ইনটু কত? T এর ভ্যালু কত রে? 2 সেকেন্ড, তাই না? 2 সেকেন্ড, এই তো তাই না? ওকে বলো তাহলে কত হবে? √64/100 কত রে? তাহলে 8 8 64, 8 ভাগ 10 ইনটু কত? 2, তাই না? এই তো ওকে। তাহলে 8 2 16 ভাগ 10, 16 ভাগ 10 তার মানে কত? 16 ভাগ 10 1.6, বুঝছো? 16 ভাগ 10 মানে কত রে? 1.6 সেকেন্ড, ক্লিয়ার? 16/10 মানে কত? 1.67, ক্লিয়ার? মাথায় থাকবে ইনশাআল্লাহ, থাকা উচিত। ওকে, এরপরে আসো, এই যে এবার বলছি কি একটি সরল দোলকের দৈর্ঘ্য অপরটির দ্বিগুণ, দ্বিতীয় সরল দোলকের দোলনকাল 3 সেকেন্ড হলে প্রথমটির দোলনকাল তাহলে T1 ভাগ T2 কত হবে? √L1 ভাগ L2 না? তাহলে কি বলছে? আমার T1টা বের করতে বলছে, তার মানে √L1টা কি? L1টা কি একটির দৈর্ঘ্য অপরটির দ্বিগুণ না? 2L2/L2 ইনটু কত রে? 3, তাই না? 3। তাহলে এখান থেকে যদি কাটাকাটিটা করো, L2 কাটো, √2 এর মান কত? 1.41 ইনটু 3, তাই না? √2 এর মান কত রে? 1.41 ইনটু 3, তাহলে কত আসে? 3 এককে 3, 3 এর 4 12, 2 হাতে 1, 3 কে 3 আগে 4, তাই না? 4.13 সেকেন্ড, তাই না? 4.13 সেকেন্ড, ক্লিয়ার? তাহলে কত আসতেছে বলো তো? 4.24 সেকেন্ড, ক্লিয়ার? 4.24 সেকেন্ড, ক্লিয়ার? মাথায় থাকবে ইনশাআল্লাহ? থাকবে বলো? থাকবে ইনশাআল্লাহ। ওকে, এরপরে আসো, দেখো এই যে পৃথিবী একটা সরল দোলকে পৃথিবীর কেন্দ্রে নিয়ে গেলে, তাহলে পৃথিবীর কেন্দ্রে নিয়ে গেলে কি হয় বলো? পৃথিবীর কেন্দ্রে নিয়ে গেলে টিটা হয়ে যায় অসীম, এফটা হয়ে যায় 0, তাই না? 0 হার্টজ। তাহলে বলছে দোলনকাল কি হবে? দোলনকাল অসীম হবে, ক্লিয়ার? দেখো এগ্রিকালচারের প্রশ্ন ক্লাস্টার এগ্রিতেই এই জায়গা থেকেই বেশি প্রশ্ন আসছে, তাই না? ক্লাস্টার এগ্রিতে এই জায়গা থেকেই বেশি প্রশ্ন আসছে। ওকে, এরপরে আসো, দেখো এই যে দেখো পর্যায়কাল দ্বিগুণ করতে,
তাহলে দৈর্ঘ্য কত গুণ হবে, সেম অ্যাজ বিফোর, ওই কনসেপ্ট, ঠিক আছে তাই না? তাহলে কত কত গুণ বৃদ্ধি করতে হবে তাই না? তার মানে এল দ্বিগুণ করতে, তার মানে এন গুণ, এন ইকুয়ালস টু 2 হলে তাহলে কি হচ্ছে দৈর্ঘ্য, তাহলে এল প্রাইম কত, এন স্কয়ার ইনটু এল1 না, তাহলে কত 4l1 তাই না? এই যে 4l1, বুঝছো, 4l1, ঠিক আছে, 4l1, 4l1। ওকে, খুব দেখছো কতগুলো আবার আসছে, সেই কতবার আসছে, বুঝছো কতবার আসছে, দেখছো প্রশ্নটা কি বলছে দেখো, সেকেন্ড দোলকের দৈর্ঘ্য যদি 2.25 গুণ বৃদ্ধি করা হয় তাহলে দোলনকাল কত গুণ হবে, তাহলে দোলনকাল কি হবে, টি সমান টি ইকুয়ালস টু রুট ওভার এন ইনটু টি1 না, টি1 না, রুট ওভার এন মানে কত, রুট ওভার এন মানে কত 2.25 টি1। এখন 225 এটাকে তুমি ধরো তো যে 225 কে যদি আমি রুট করি, 225 কে যদি রুট করি তাহলে কত হবে বলো তো, 15, কত হবে 15, কারণ দেখো তো 15 স্কয়ার মানে কত রে 225, 225 কে রুট করলে কত হবে 15, তাহলে এখানেও কত হবে বলো তো আমার 15 তাই না, 15 টি1 তাই না? এখন দশমিক তো আছে, তাহলে এখানে এক ঘর সামনে দশমিক দিয়ে দাও, বুঝছো, রুট ওভার 1.5 ইনটু টি1 তাই না? ওকে, আচ্ছা ওকে, আচ্ছা 1.5 ইনটু টি1 তাই না? এখন রুট ওভার, আচ্ছা সেকেন্ড দোলকের কথা বলছে, তার মানে কত আসে বলো, আচ্ছা সরি এখানে তো আর রুট থাকতেছে না তাই না, এখানে আর রুট থাকতেছে না, তাহলে 1 মানে 15 ইনটু কি টি1 এর মান কত 2, তাহলে 3 দ্বারা 1.5 কে গুণ করলে কত 3 সেকেন্ড তাই না, 3 সেকেন্ড, বুঝছো, এই যে দেখো ভাই রুট ওভার 225 মানে কত 15, তার মানে 1.5, যেহেতু কি 225 আমি ধরে নিছি 2.25, তাহলে কত হবে রুট করলে 1.5, ক্লিয়ার, 1.5, ক্লিয়ার, বুঝছো সবাই কোনটা রে এইটা, এই যে দেখো রুট ওভার 225 15 স্কয়ার মানে কত 225, বুঝছো, তাহলে এর উপরে যদি রুট করো, এর উপরে রুট, তার মানে কত এটা আসতেছে 15, তাহলে 1.5 ইনটু 1.5 করলেই কত হয় 2.25, বুঝছো, এই যে এটা, তাহলে 1.5 একটা অ্যানসার, ক্লিয়ার। ওকে, সো এই জিনিসগুলো তুমি পারবা ইনশাআল্লাহ। এই যে দেখো দোলকপিণ্ড পানি দ্বারা পূর্ণ করলে, পানি দ্বারা পরিপূর্ণ করলে দোলনকাল অপরিবর্তিত থাকবে, মনে রাখবা, পানি দ্বারা পরিপূর্ণ করলে, পরিপূর্ণ, আরেকটা আছে পানি দ্বারা অর্ধপূর্ণ, পানি দ্বারা অর্ধপূর্ণ, যদি পানি দ্বারা পরিপূর্ণ করো, যদি পানি দ্বারা পরিপূর্ণ করো তাহলে হচ্ছে টি অপরিবর্তিত, টি অপরিবর্তিত থাকবে। যদি পানি দ্বারা অর্ধপূর্ণ করো তাহলে এল বাড়বে, তখন হবে কি টি বৃদ্ধি পাবে, বুঝছো, টি বৃদ্ধি পাবে, এটা মাথায় রাখবা। যদি পানি দ্বারা অর্ধপূর্ণ করো তাহলে টি বাড়বে, পানি দ্বারা অর্ধপূর্ণ করলে টি বাড়বে, ক্লিয়ার। ওকে, সো যেমন দেখো এবার বলছে ববের ভর 9 গুণ বাড়ালে দোলনকাল কি হবে অপরিবর্তিত থাকবে, ঠিক আছে, অপরিবর্তিত থাকবে। সো আজকে এ পর্যন্তই। এই যে দেখো তাপমাত্রা বৃদ্ধি পেলে কি হবে, দেখো তাপমাত্রা বৃদ্ধি পাইছে, তার মানে টেম্পারেচার যদি বাড়ে তাহলে এল বাড়বে তাই না, এটা কি তাপমাত্রা, দেখো সহজ কথায় তাপমাত্রা যদি বাড়ে এল বাড়বে, এল বাড়লে কি হবে টি বাড়বে তাই না, দোলনকাল কি হবে বৃদ্ধি পাবে তাই না, দোলনকাল বৃদ্ধি পাবে, ক্লিয়ার। এগুলো ভাই সহজ জিনিস, এগুলো তোমরা পারবা, এগুলো সহজ জিনিস, তোমরা এগুলো পারবা, ঠিক আছে। এটা হচ্ছে তোমরা হচ্ছে HW, হ্যাঁ, সলভ করে নেটওয়ার্ক 5.0, হ্যাঁ, মানে আমাদের সিক্রেট গ্রুপে দিবা, হ্যাঁ, সিক্রেট গ্রুপ অর টেলিগ্রাম গ্রুপ, হ্যাঁ, গ্রুপে দিবা, ঠিক আছে, গ্রুপে দিবা, ঠিক আছে। ওকে, সো এ পর্যন্তই। দেখো ভাইয়া আমি 6 নম্বরটা আরেকবার, কোনটা 6, এটা না বোঝার কিছু নাই, রুটটা দেখো, রুট ওভার 225 চিন্তা করো, রুট ওভার 225 মানে কত 15, রুট ওভার 225 মানে 15। এখন তুমি বলতে পারো যে ভাই আপনি 15 না ধরে 1.5 কেন ধরলেন, 15 না ধরে 1.5 কেন ধরলেন, কারণ ভাই 15 ইন্টু 15 তো 225 তাই না, এই দেখো ভাই 15 ইন্টু 15 কত 225 তাই না, কিন্তু এখানে কি আছে আমার বলো তো, এখানে আমার আছে
2.25, তাই না? কত আছে? 2.25। তাহলে এইখানে আমার যদি আমি 15 ইন্টু 15 লিখতে চাই, তাহলে এখানে 2 ঘর সামনে দশমিক আছে না, এখানেও 2 ঘর সামনে আমাকে দশমিক দিতে হবে। 1 ঘর 2 ঘর, বুঝছো? 1 ঘর 2 ঘর, তার মানে এই যে একটা 15 পাবো আমি রুট করে 1.5 পাবো কি রুট করে, বুঝছো? 1.5 পাবো কি আমি রুট করে। এইটা হচ্ছে মেইন কাজ। আশা বুঝছো? আশা বুঝছো? এইটা হচ্ছে মেইন কাজ। না বুঝলে তুমি আবার নক দিও, হ্যাঁ? ওকে, সো ভাই টোটাল কথাটা হচ্ছে তোমাদেরকে পর্যাবৃত্ত গতি এবং গাঠনিক ধর্ম এমন ভাবে ক্লিয়ার করে দিছি, তুমি যদি আমার এই ক্লাসটা বুঝে থাকো, আমার স্লাইডটা প্র্যাকটিস করো, মানে স্লাইডটা রিডিং পড়ে নেটওয়ার্কটা প্র্যাকটিস করো, নেটওয়ার্ক বই প্র্যাকটিস করো, ইনশাআল্লাহ এর বাইরে কিছু লাগবে না।